লিসেনার্স, এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, ওনার নাম মিশু সাহা। আর মিশু সাহা ভাইয়ের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মজুমদার খিলে। উনি বর্তমানে সৌদি আরবের দাম্মামে রয়েছেন। সৌদি আরবে ওনার রুমমেট যারা আছেন শুভ, মাসুদ, প্রতীক, নাইম, ইনাদের নাম উল্লেখ করেছেন। মূলত ইনাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়েই আফনান দ্য হরর ওয়ার্ল্ড শোনা। প্রতি রাত্রেই আফনান দ্য হরর ওয়ার্ল্ডের ঘটনাগুলো শুনে ঘুমাতে যান, আর এটাতে ওনারা অভ্যস্ত হয়ে গিয়েছেন। একদিন রুমমেটদেরকে ওনার জানা কয়েকটি ভৌতিক ঘটনা শুনেছিলেন। এরপর রুমমেটরা বলল যে ভাই, আফনান দ্য হরর ওয়ার্ল্ডে ঘটনা পাঠান। এরপর উনি উৎসাহিত হন ঘটনা পাঠাতে, আর আমাদেরকে ঘটনা পাঠালেন। যে ঘটনাটি পাঠিয়েছেন এই ঘটনাটি 2005 সালের দিকে, তখন ওর বয়স 10 বছরের মতো। ওই সময়ে এই মিশু সাহা ভাই আর ওনার মা মামার বাড়িতে ঘুরতে যেতেন। মাসে কমপক্ষে 2 বার হলেও যেতেই হতো। মামার বাড়ি কাছাকাছি ছিল, ওনাদের গ্রাম থেকে মাত্র 3 কিলোমিটারের কাছাকাছি রাস্তা আর কি। মামার বাড়িতে মানুষজন ছিল মাত্র 3 জন। ওনার ঠাকুরদা মানে নানা, ঠাকুরদি মানে নানি, আর ওনার বুড়িমা। এই বুড়িমাটা হচ্ছে ওনার মায়ের দাদি। ওনাকে সবাই ভালোবেসে বুড়িমা বলে থাকতেন। ঘটনাটা মূলত এই মায়ের দাদিকে নিয়ে, অর্থাৎ এই বুড়িমাকে নিয়েই। ঘটনার সুবিধার্থে আমরা তাকে বুড়িমা বলেই সম্বোধন করব। একদিন রাতে হঠাৎ ফোন আসলো, বুড়িমা অনেক অসুস্থ, ওনার বয়স তখন 100-র উপরে। এরপর মিশু সাহা ভাই ওনার মা পরের দিন সকালবেলায় মামার বাড়িতে চলে যান ওনাকে দেখতে। গিয়ে দেখলেন ওনার অবস্থা খুবই খারাপ, শুধু নিঃশ্বাসটাই আছে। শুধুই আমরা বলে রাখি, ওনার মামার বাড়ির পাশে আরেকটা ঘর ছিল, ওনার মায়ের জ্যাঠাদের ঘর। ঘরটা ছিল বাঁশের বেড়া আর টিনের সংমিশ্রণে তৈরি। ওই ঘরে 4 জন লোক বাস করত, রতন মামা, শিউলি মামি আর ওনাদের 2 সন্তান। এই শিউলি মামি বুড়িমাকে খুবই আদর যত্ন করত। যেহেতু মামার বাড়িতে তেমন কেউ থাকতো না, তাই উনি বুড়িমার সেবা যত্ন করতেন। বুড়িমা অসুস্থ হলেও দেখাশোনা করতেন। এক কথায় অনেক ভালোবাসতেন বুড়িমাকে। ঠিক এইবারও বুড়িমা অসুস্থ হওয়ার পর ওনার সব রকম কাজ ওই মামিই করেছিল। যেদিন ওনারা বুড়িমাকে দেখতে গিয়েছিলেন, পরের দিন সকালেই বুড়িমা মারা যান। ওনাদের চোখের সামনেই মারা যান। বুড়িমাকে ওনাদের হিন্দু ধর্মের রীতি অনুযায়ী শ্মশানে নিয়ে যাওয়া হয়, ওনার দেহটি আগুন দিয়ে সৎকার করা হয়। সব কাজ শেষ হলে ওনারা ওনাদের বাড়িতে চলে আসেন। বুড়িমা মারা যাওয়ার 4 দিন পর মামার বাড়ি থেকে শিউলি মামির ফোন আসে ওনার মায়ের কাছে, মানে মিশু সাহা ভাইয়ের মায়ের কাছে। শিউলি মামি ফোন করে ভয়ঙ্কর একটা বিষয় বলেন। সেটা হচ্ছে, সন্ধ্যা ঘনিয়ে রাত হয়েছে, ঘড়িতে রাত 8টার কাছাকাছি। ঘরে উনি একাই ছিলেন। দরজা জানালা বন্ধ করে উনি রান্না করতে গেলেন। হঠাৎ রান্নাঘরের দরজায় ঠক ঠক শব্দ। একটা বৃদ্ধা মহিলা কাঁপো কাঁপো গলায় বলছে, এই শিউলি, দরজা খোল। উনি প্রথমে চিন্তা করলেন, এত রাতে কে আসলো রে? ভালো করে আওয়াজটা শোনার চেষ্টা করলেন। আরে, এ তো বুড়িমার কণ্ঠ। উনি তো 4 দিন আগেই মারা গেছেন। ওনার শরীরে তখন ঘাম আসা শুরু হয়েছে। এটা কিভাবে সম্ভব? মনের ভুল ভেবে আবার রান্নায় মন দিলেন। এরপর দরজার বাইরে আবার ঠক 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 শব্দ। শুধু দরজার বাইরে না, একই সাথে রান্নাঘরের জানালা রয়েছে, ওই জানালাতেও শব্দ হচ্ছে, একই সাথে দরজা এবং জানালায়। এরপর হলো কি, একই সাথে উপরে যে টিন রয়েছে, টিনেও শব্দ হচ্ছে, দরজায় হচ্ছে, জানালা হচ্ছে, টিনেও হচ্ছে। মনে হচ্ছে এখনই পুরো রান্নাঘরটা ভেঙে ফেলবে। উনি তো ভয় চিৎকার করে উঠলেন। ওনার শব্দ শুনে পাড়ার সবাই দৌড়ে দেখতে আসলো। সবাইকে যখন উনি এই ঘটনাটা বললেন, কেউ তো বিশ্বাস করে না। সবাই তারা দৌড়, মৃত মানুষ কেমনে ডাকতে পারে, কি সব উল্টাপাল্টা শুনছো, আর এটা শুনে চিৎকার চেঁচামেচি করতেছো, এটা বলে সবাই যে যার ঘরে চলে গেলেন। রাত 9টার দিকে এই মিশু সাহা ভাইয়ের দাদা, তার ভাইপোরা সবাই আসছে ঘরে। এরপর আর কোনো প্রকার শব্দ হয়নি, মানে ওনার স্বামী আর ওনার ছেলেরা আসার পর আর কি। এসব বলেই এই শিউলি মামি কাঁদো কাঁদো গলায় ফোনটা রেখে দিলেন। এরকম নাকি প্রতিদিন সন্ধ্যায় ওনার সাথে হয়, যখন উনি বাসায় একা থাকেন। এরপর যখন বাড়ির অন্য সদস্য চলে আসে, তখন আর হয় না। শুরুর দিকে মিশু সাহা ভাই আর ওনার মা এই কথাগুলো বিশ্বাস করেন নাই। ওনার মা বলতেছেন, হয়তো বুড়িমাকে তোর মামি বেশি ভালোবাসতেন, তো তাই তার কণ্ঠটা কানে লাগতেছে, এখনো তার কথা চিন্তা করে হ্যালুসিনেশন হচ্ছে। এর 2 দিন পর মামার বাড়িতে একটা মন্দিরে উৎসব ছিল। সে উপলক্ষে মিশু সাহা ভাই ওনার মা মামার বাড়িতে বেড়াতে গেলেন। মন্দির থেকে ঘুরে এসে সন্ধ্যায় শিউলি মামিদের ঘরে বেড়াতে গেলেন। মামিকে ডাকাতে মামি ভয়ে ভয়ে দরজা খুলে দিল। কেননা সে চিন্তা করছে, আবার কি এলো, ভূত পেত নাকি। দরজা খুলে দেওয়ার পর ওনারা ঘরে প্রবেশ করলেন। শিউলি মামি আর মিশু সাহা ভাইয়ের মা রান্নাঘরে কথা বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর
মিশু সাহা ভাইকে শিউলি মামি বলছেন, এই সামনের রুমে একটা বসার মোড় আছে, তো যা ওইটা নিয়ে আয় তোর মায়ের জন্য। তো মিশু সাহা ভাই স্যার মামির কথা মতো মোড়া আনতে গেলেন। মামিদের ঘরটা ছিল অনেক বড়, রান্নাঘর থেকে সামনের রুমে যেতে 3টা রুম অতিক্রম করতে হয়। উনি যখন বসার জন্য মোড়া আনতে সামনের রুমে গিয়েছেন, তখন হঠাৎ শোনেন জানালায় ঠক 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 শব্দ হচ্ছে। শব্দটা জানালা থেকে দরজা একসাথে পুরো ঘরের দেয়ালে ছড়িয়ে পড়েছে। উনি তো চিৎকার দিয়ে কান্না করতে করতে রান্নাঘরেই দৌড়ে পালান। রান্নাঘরে গিয়ে দেখেন সেখানেও একই অবস্থা, কেউ একজন খুব শক্তি প্রয়োগ করে দরজা জানালা ঘরের চালের তীরে ধাক্কা দিচ্ছে আর শিউলি শিউলি বলে ডাকছে। মিশু সাহা ভাই ওনার মা এসব দেখে তো মারাত্মক ভয় পেয়ে যান। শিউলি মামির কথা যে সত্যি এটা বোঝার আর ওনাদের বাকি রইল না। এরকম 10 মিনিটের মতো শব্দ হওয়ার পর হঠাৎ করে চারদিক একদম ঠান্ডা হয়ে গেল, শুনশান নীরবতা, পরিবেশটা আগের মতো হয়ে গেল। কিন্তু রাত 1টা থেকে শুরু হলো আবার সমস্যা, দরজা জানালায় জোরে জোরে ধাক্কা। ওই দিন রাতে কেউ ভয়ে ঘুমাতেই পারেন নাই। পরের দিন সকালবেলা একজন পণ্ডিতকে ডেকে নিয়ে আসা হয়, ওনাকে সবকিছু খুলে বলা হয়। পণ্ডিতের ভাষ্য মতে হিন্দু ধর্মের শাস্ত্রে এরকম কিছু বিষয় রয়েছে যে কেউ মারা গেলে তার আত্মা ঘুরে বেড়ায়, আর শ্রাদ্ধ অনুষ্ঠান করতে হয়, তারপর কিছু জিনিস খাবার রাখতে হয়, তখন নাকি একটা আত্মা এসে সেই খাবারগুলো খেয়ে চলে যায়, এরপর কোনো সমস্যা হয় না। 15 দিনের মাথায় এটা করতে হয় আর কি, এমনটাই বলে গেলেন তার ধর্মের রীতি অনুযায়ী, যে তারা এটাই বিশ্বাস করেন। যেরকম প্রতিদিনই শিউলি মামিকে ডাকতেন আর দরজা জানালায় ধাক্কা দিতেন, এরকম আর কয়দিন চলতে পারে? এরকম করতে করতে প্রায় 15 দিন পার হয়ে যায়। 15 দিন পর দিনের বেলা বুড়িমার শ্রাদ্ধের সব অনুষ্ঠান শেষ হলো। রাতের বেলা বুড়িমার শ্মশানেই নিয়ে যাওয়ার জন্য ওনার পছন্দের সব খাবার রান্না করা হলো, এছাড়া বাজার থেকে হরেক রকমের মিষ্টিও আনা হলো। রাত 10টার দিকে সবাই মিলে বুড়িমার উদ্দেশ্যে রান্না করা খাবারগুলো নিয়ে বুড়িমার শ্মশানের দিকে যাত্রা শুরু করলেন। কয়েকজনের হাতে বাঁশের বানানো মশাল ছিল, মশালের আলোতে হেঁটে হেঁটে ওনারা সবাই শ্মশানের কাছে গিয়ে পৌঁছলেন। যথারীতি সব খাবারগুলো শ্মশানের পাশে একটি স্থানে সাজিয়ে রাখা হলো। 2টি মশাল খাবারের পাশে জ্বালিয়ে রাখা হলো। সবাই যার যার মতো হাত মুখ ধুয়ে এবার বাসায় চলে যাচ্ছে। এবার এই মিশু সাহা ভাই আর ওনার এক মাসতুতো ভাই মানে খালাতো ভাইকে উনি বললেন, বা এই 2জন মিলে চিন্তা করলেন যে আমরা আজকে দেখবো রে বুড়িমা কিভাবে পাখি হয়ে খাবার খেতে আসে। এখনকার যুগে এটা হয় নাকি, বা আসলে ব্যাপারটা কি দেখি তো। এটা বলাতে দেখা গেল যে সেই ভাইও রাজি। শ্মশানটা ছিল ওনার মামার বাড়ির পেছনের একটা পুকুর রয়েছে, ওই পুকুরের পাড়ে, খুব তো বেশি দূরে না। তো উনি আর ওনার সেই ভাই পুকুর পাড়ে একটা গাছের নিচে আড়ালে দাঁড়িয়ে রইলেন, কখন বুড়িমা খেতে আসবে সেটা দেখার অপেক্ষায়। প্রায় 30 মিনিট দাঁড়িয়ে থাকার পর হঠাৎ দেখেন শ্মশানের পাশের বাঁশঝাড় থেকে কুকুর টাইপের কিছু একটা, এটা কি কুকুর শেয়াল না অন্য কিছু এটা দূর থেকে ওভাবে বোঝা যাচ্ছে না, তবে মনে হচ্ছে কুকুর টাইপের কিছু একটা, এটা বের হয়ে শ্মশানের দিকে যাচ্ছে। তখন মশালগুলি নিভু নিভু অবস্থায় চলে এসেছে প্রায়। মশালের হালকা আলোতে ওনারা দেখলেন ভয়ঙ্কর একটা ব্যাপার। কুকুর টাইপের ওই প্রাণীটি শ্মশানের পাশে রাখা খাবার থেকে কিছুটা দূরে গিয়ে বসলো। প্রাণীটা এদিক ওদিক তাকালো কয়েকবার। হঠাৎ দেখলেন প্রাণীটা তার সামনের 2টো পা প্রসারিত করে শ্মশানে রাখা খাবারের দিকে এগিয়ে নিচ্ছে। এটা দেখে ওরা খুব ভয় পেয়েছিল, কারণ মনে হচ্ছে মানুষ 2 হাত দিয়ে কোনো কিছু যেভাবে ধরে ওইভাবে ধরলো। তখন শ্মশানের মশালগুলি প্রায় নিভে গেছে, চাঁদনি আলো ছিল, আর হালকা নিভু নিভু আলোয় যতটুকু ওনারা দেখতে পাচ্ছিলেন তাতে বোঝা যাচ্ছিল ওই প্রাণীটা তার সামনের 2টো হাত লম্বা করে দিয়ে ওই এক একটা খাবারের প্লেট বা যে ঝুড়ি যেটা ছিল ওটা ধরছে, আর নিমিষের মধ্যেই সেই খাবারগুলো খেয়ে ফেলছে। প্রায় 5 মিনিট ধরে সবগুলো খেলো, এরপর আবার যেভাবে এসেছিল সেভাবেই ওই শ্মশানের পাশের বাঁশঝাড়ের ভিতরে চলে গেল। এই কথা ওই সময় ওনারা কাউকে বলেন নাই, শুনলে বকা দিবে যে তোরা ওখানে বসেছিলি কেন। পরের দিন কৌতূহলবশত উনি আর ওনার সেই ভাই শ্মশানে গেলেন, যে আসলে কি ওনারা যেটা দেখেছেন ঠিক দেখেছেন। গিয়ে দেখলেন ওখানে কোনো খাবারই অবশিষ্ট ছিল না, প্রায় 50 রকমের খাবার দেওয়া হয়েছিল। এতটুকু একটা ছোট প্রাণীর পক্ষে এত অল্প সময় খাবারগুলি খাওয়া কিভাবে সম্ভব? তবে এরপর থেকে নাকি আর কোনো সমস্যা হয়নি। এটাই ছিল ওনার দেখা একটি ঘটনা। প্রিয় লিসেনার্স, এরকম কিন্তু হয় না এটা বলবো না, এক একটা ধর্মের বিশ্বাস এক এক রকম। তবে অনেক সময় দেখা যায় যে কিছু দুষ্টু জিনেরা এভাবে এসে আতঙ্ক সৃষ্টি করে। এরা যখন ভোগ পায় তখন চলে যায়, মূলত এই ভোগের জন্যই এই কাজগুলো করে থাকে। তবে
এই হিন্দু ধর্মের এই বিশ্বাসটা রয়েছে যে মৃত্যুর পরে 15 দিনের মাথায় শ্রাদ্ধ অনুষ্ঠান করতে হবে, তার পছন্দের খাবারগুলো এভাবে দিয়ে আসতে হবে, এরপর সে পাখি হয়ে বা অন্য কোনো প্রাণী হয়ে সেই খাবারগুলো খেয়ে একদম চলে যায়, আর কখনোই ফেরত আসে না, তার আত্মাও মুক্তি পেয়ে যায়। এটা তাদের ধর্মের বিশ্বাস। তবে এই বিষয়টা মিশু সাহা ভাই একদম প্রত্যক্ষ করেছিলেন, যে উনি এটা একদম দুটো পার্টি দেখেছিলেন। প্রথমত এই শিউলি শিউলি বলে তার শিউলি মামিকে ডাকছিল তার বুড়িমার কণ্ঠে, আর দ্বিতীয়ত সেই রহস্যময় প্রাণীটা বাঁশের ঝাড় থেকে বের হয়ে মানুষের মতো 2 হাত সামনে এগিয়ে দিয়ে সেই খাবারগুলো খেয়ে নিয়ে আবার চলে গিয়েছিল। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি লিমিটেড শ্রদ্ধা ভাই মিশু সাহাকে। আশা করি আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাআল্লাহ আমরা পেতে থাকবো। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মেহেদি হাসান। ওনার বাড়ি যশোর জেলার মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে। উনি বর্তমানে গাজীপুরের রাজেন্দ্রপুরে একটি স্বনামধন্য ওষুধ কোম্পানিতে কর্মরত রয়েছেন। উনি জানিয়েছেন যে উনি যখন জেনেছেন আফতান্দা হরর ওয়ার্ল্ড নামে একটি প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আমি ঘটনা শেয়ার করছি, তখন উনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং রানিং ঘটনা শোনার পাশাপাশি একদম শুরু থেকে ঘটনাগুলো শোনা শুরু করেন। এইভাবে আস্তে আস্তে সব ঘটনা শেষ করে এখন রানিং এপিসোডগুলো শোনা শুরু করেছেন। উনি ঘটনা শুরু করার আগে কয়েকটি কথা জানিয়েছেন ওনার নিজের সম্পর্কে, যে ছোটবেলা থেকে অনেক কষ্টে বড় হয়েছেন। মাত্র 5 বছর বয়সে উনি ওনার মাকে হারিয়েছেন। নিজে লেখাপড়ার খরচ গুছিয়েছেন, লেখাপড়া করেছেন। গাজীপুরে ওনার মেজো খালার সান্নিধ্যে এসে ওষুধ কোম্পানিতে চাকরির পাশাপাশি আবার লেখাপড়াও করেছেন। লেখাপড়ার শেষের দিকে এসে আল্লাহর ইচ্ছায় উনি বিয়ে করেছেন। বিয়ে করার পর তার ওয়াইফকে নিয়ে আসার জন্য একটা ভালো ফ্যামিলি বাসা খুঁজতে থাকেন। অল্প কিছুদিন খোঁজার পর পেয়েও গেলেন। মাসের 1 তারিখে রুমে উনি একাই উঠেছেন। সবকিছু তো গোছগাছ করতে হবে, নতুন বাসা, সবকিছু অল্প কিছুদিনের মধ্যে গোছগাছ করে নিলেন, যাতে করে ওনার ওয়াইফকে নিয়ে আসার পর ওনার ওয়াইফ কোনো সমস্যা ফেস না করে। রুমের বর্ণনাটা উনি দিয়েছেন, এই রুমে বসেই আমাদেরকে কিন্তু ঘটনা লিখে পাঠিয়েছেন। রুমটা হচ্ছে নিচের তলা, 2 তলা ফাউন্ডেশনের একটা বাড়ি। উপরের তলায় মালিক থাকে, আর নিচে 6টা রুম রয়েছে। এই 6টা রুম ভাড়া দেওয়া রয়েছে। আর এই 6টা রুমের মধ্যে সামনের দিকের যেই রুমটা, এই রুমটা উনি নিয়েছেন। উনি যেদিন রুমে উঠেছেন উনি দেখেন রুমে একটা সুন্দর খাট রয়েছে। ব্যাচেলর জীবনে উনি খাট কেনেন নাই, উনি একটা পাটির উপরে বিছানা পেতে থাকতেন, ওইটাতেই উনি ঘুমের রাজ্যে হারিয়ে যেতেন। আর ছোটবেলা থেকে এইভাবেই ওনার ঘুমানোর অভ্যাস ছিল। যাই হোক, খাটটা পেয়ে উনি বেজায় খুশি। আর ওনার বাড়িওয়ালা বললেন, যতদিন আমার না লাগে তুমি এটা ব্যবহার করো। তো উনি তো মনে মনে মুচকি হাসলেন যে নতুন বউ আনবেন, খাটটা পেয়ে ভালোই হলো, তার তো এবার ফ্লোরিং করার অভ্যাস নাও থাকতে পারে। যদি সমস্যা হয় তখন আর একটা খাট কিনতে হবে, তখন আর একটা খাট কিনতে গেলেও তো আরো টাকা পয়সা খরচ হবে, তো ঝামেলা। তো এমনি ফ্রিতে ব্যবহার করার জন্য একটা পাওয়া যাচ্ছে, মন্দ কি। উনি 1 মাস ওই বাসায় থাকলেন। টুকিটাকি আরো যে সমস্ত জিনিসগুলো কেনার দরকার ছিল ওনার ওয়াইফের সাথে ফোনে পরামর্শ করে সেই জিনিসগুলো আস্তে আস্তে গুছিয়েছেন। এরপর 1 মাস পর ছুটি নিয়ে বাড়িতে গেলেন ওনার ওয়াইফকে আনার উদ্দেশ্যে। নিয়েও আসলেন। আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়। আল্লাহর রহমতে আসার পথে কোনো সমস্যা ফেস করেননি। কয়েকটা দিন ভালোই গেল। হঠাৎ করে সকালবেলা ওনার ওয়াইফের পেটে প্রচন্ড ব্যথা, এত ব্যথা যে উনি ছটফট করছে, মনে হচ্ছে এখনই উনি জ্ঞান হারিয়ে ফেলবেন। কিছুই খেতে পারছেন না। ওইভাবে দিন চলে গেল, রাত নামলো, তীব্র ব্যথা, ব্যথা কমার কোনো নামগন্ধই নাই। ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসা হলো, ওষুধ খাওয়ানো হলো, লাভ হলো না। আবার ওষুধ পাল্টিয়ে আনা হলো, সেটা খাওয়ানো হলো, কোনো লাভ হলো না। বাসার মালিকের পরামর্শ আর ওনার শাশুড়ির সাথে পরামর্শ করে কোন রকম একটা ঝাড়ফুঁক করানো হলো, একটু লবণ পরে দেওয়া হলো, এটা খাওয়াতে বলা হলো। এটা খাওয়ানোর পর কিছু সময় মনে হলো একটু কমে গেছে। এরপর আবার একই সমস্যা। ওই খাটে শুয়ে আছেন, খাটেই গড়াগড়ি করছেন, ব্যথায় কাতরাচ্ছেন, কিন্তু পেট ব্যথা কমে না। এদিকে মেহেদী হাসান ভাই যে কি করবেন উনি বুঝতে পারছেন না। এদিকে ওনার ওয়াইফ ছটফট করছেন যন্ত্রণায়, আর এই কারণে উনিও ঘুমাতে পারছেন না। সারা রাত ওভাবেই কেটে যায়, দুজনের কারোরই ঘুম নাই। মাঝে মাঝে মেহেদী হাসান ভাই একটু গরম পানি করে দিচ্ছেন, খাওয়াচ্ছেন, একটু পেটে সেক দিচ্ছেন, কিন্তু কোনো লাভ হচ্ছে না। ভোরের দিকে ওনার ওয়াইফের একটু ঘুম আসে, ওনারও চোখ লেগে আসে। কতক্ষণ ঘুমিয়েছেন জানেন না, তবে সেটা অল্প সময় হবে। সকালে আবার একই অবস্থা, খুবই অল্প সময় ঘুমিয়েছেন। তখন মেহেদী হাসান ভাই সিদ্ধান্ত নিলেন দ্রুত বাড়িতে নিয়ে যাবেন। তখন
সকাল 7টায় টিকিট কাউন্টারে ফোন করে 2টা টিকিট ওনারা বুকিং দিলেন। এদিকে ব্যথা কমার কিন্তু কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। রাত 8টা নাগাদ গাড়ি ছাড়লো, 8টা না, সকাল 8টা নাগাদ গাড়ি ছাড়লো। গাজীপুর থেকে যশোরে পৌঁছাতে কিন্তু 7 ঘন্টা প্লাস লাগে। সারা রাস্তা ওনার ওয়াইফ পেটে হাত দিয়ে আল্লাহ আল্লাহ করতে করতে গেছেন, যে কি যে কষ্ট পেয়েছেন। গাড়িতে যখন ঝাঁকি লাগে ওনার ব্যথা বাড়তে থাকে। এদিকে মেহেদী হাসান ভাইও অনেক ক্লান্ত হয়ে গেছেন। কেন এমনটা হলো কিছুতেই বুঝতে পারছেন না। সন্ধ্যার একটু আগে উনি ওনার শ্বশুর বাড়িতে পৌঁছান। এদিকে হয় কি, পরের দিন সকালবেলায় তো ওনাকে অফিস করতে হবে। ভোরবেলা উঠে উনি ঢাকার গাড়ি ধরেছেন, ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এদিকে বাড়িতে নিয়ে আসার পর একজন হুজুরকে দেখানো হয়। হুজুরের কাছ থেকে যখন পানি পড়া খাওয়ানো হয়, অদ্ভুত ব্যাপার, ওনার ব্যথা আস্তে আস্তে কমতে থাকে। কড়া ওষুধেও ব্যথা কমেনি, অথচ হুজুরের দেয়া পানি পড়ায় আস্তে আস্তে ব্যথা কমতে থাকে। তো হুজুর জানালেন যে কোন একটা কারণে নাকি উনি ভয় পেয়েছিলেন, আর ভয় যেদিন পেয়েছেন তার পরের দিন সন্ধ্যা থেকেই এই ব্যথা শুরু হয়েছে। এরকম কয়েকটা বিষয় বলেন, তবে সেই বিষয়গুলো আসলে মেহেদী হাসান ভাই মিলাতে পারেন না যে এটার সাথে এটা সম্পর্ক কি, এটা এটা সেটা আর কি। ওখানে বেশ কয়েকদিন ওয়াইফকে রাখলেন। বেশ কয়েকদিন বলতে প্রায় 2 মাস। এই 2 মাসে কিন্তু ওনার ওয়াইফের কোনো পেটে ব্যথা হয় নাই, কোনো সমস্যাও হয় নাই, ভালোই চলছিল। এরপর আবার ওই বাসায় নিয়ে আসছেন। ওই বাসায় নিয়ে আসার পরে আবার সমস্যা শুরু হয়ে যায়। ওষুধ কোম্পানিতে যে চাকরি করেন তাদের নাকি সপ্তাহে 2টা রাত নাইট ডিউটি করতে হয়, এটা বাধ্যতামূলক। তো উনি নাইট ডিউটি করে বাসায় এসেছেন, তখন সকাল 5:45টার মতো বাজে। এসে হালকা নাস্তা করে ঘুমিয়েছেন। সকাল 8টার দিকে, অল্প সময় ঘুমিয়েছেন, সারা রাত ডিউটি করছেন, ঘুম গভীর হওয়ার কথা, কিন্তু না, ওনার ঘুম সকাল 8টার দিকে ভেঙে যায়। উনি দেখেন যে ওনার ওয়াইফ বিছানার একবার এপাশ হয় একবার ওপাশ হয়, ছটফট করছে। কি হয়েছে? ওনার ওয়াইফ বলছেন তার পায়ে মারাত্মক ব্যথা, খুব ব্যথা। সারা ডিউটি করে এসেছেন, ঘুম ভেঙে গেছে, এখন কি করবেন? ঘুমে ওনার চোখ ভেঙে আসছে। তারপর উনি উঠে ওই সময়ে উনি ওষুধ কিনতে গেলেন। সকালবেলা তো তখনও সব ওষুধের দোকান খোলে নাই, যেগুলো খোলা ছিল সেখান থেকে ব্যথার ওষুধ নিয়ে আসা হলো, সেগুলো খাওয়ানো হলো, কিন্তু অবস্থার কোনো উন্নতি নাই। ওষুধ পরিবর্তনও করানো হলো। যেহেতু ওষুধ কোম্পানিতে চাকরি করে অনেক ভালো ভালো ডাক্তারের সাথে তার পরিচয় ছিল, তাদেরকে ফোন দিয়ে এই সমস্যা বললে তারা বেশ কিছু ভালো ওষুধ সাজেস্ট করেন, সেই ওষুধ খাওয়ানো হলো, কিন্তু কোনো লাভ হলো না। সারাদিন কেটে গেল, সন্ধ্যা হলো, কিন্তু না, কিছুই হলো না। যখন দেখলেন যে এই অবস্থা, চিন্তা করলেন যে বাড়িতে নিয়ে গেলেই তো তার ওয়াইফ ভালো হয়ে যায়। এই জন্য ওই সন্ধ্যার পরপরই যশোরের উদ্দেশ্যে রওনা হলেন তার ওয়াইফকে নিয়ে। সারাটা পথ ভালো করে হাঁটতে তো দূরের কথা, হেঁটে তো বাস কাউন্টার পর্যন্ত কিছুটা গিয়েছেন, একটা অংশ তো রিক্সায় গিয়েছেন, আবার বাসে বসে থাকার জন্যও তো পায়ের উপরও তো ভর দিতে হয়, পায়ের উপর ভরও দিতে পারছেন না, খুব কষ্ট পেয়েছেন, পাটা একদম ফুলে গেছে। সারা রাত অনেক কষ্ট করে সকালবেলা বাসায় পৌঁছালেন। এরপর আবার সেই হুজুরের কাছ থেকে পানি পড়া খাওয়ানো হলো। আল্লাহর রহমতে একদম ম্যাজিকের মতো সবকিছু ঠিকঠাক হয়ে গেল। সমস্যাটা আসলে হুজুর তেমন কিছু বললেন না। হুজুর বললেন যে আচ্ছা, আপনারা যেখানে ঘুমান ওখানে কিন্তু কোনো খাট আছে নাকি? তখন উনি বললেন হ্যাঁ, একটা খাট তো আছে, বাড়ির মালিক এই খাটটা আমাকে দিছে ব্যবহার করার জন্য, তো ওখানেই তো আমরা ঘুমাই। হুজুর বললেন যে অনতি বিলম্বে ওই খাট ঘর থেকে বাইরে বের করেন, ওই খাটটা সরান। আর কিছু বলেন নাই। মেহেদী হাসান ভাই আবার ওই বাসায় ফেরত এসে, গাজীপুরে ফেরত এসে মালিককে বলে ওই খাটটা রুম থেকে বের করে মালিককে বুঝিয়ে দেন। আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয় নাই। আসলে এই খাটে ঘুমানোর পরপরই এই মেহেদী হাসান ভাইয়ের কোনো সমস্যা হয় না, কিন্তু ওনার ওয়াইফের সমস্যা হয়। তীব্র পেটে ব্যথা, আর তারপরে তো পায়ে ব্যথা। এই খাটে কি এক রহস্য ছিল যে বিষয়টা ওই হুজুরও খোলাসা করেন নাই। এই খাট সরিয়ে ফেলার পর থেকে অদ্যাবধি ওই বাসাতেই আছেন, খুব ভালো আছেন, কোনো সমস্যা নেই। আসলে ব্যাপারটা কি ছিল? ওই খাটের রহস্যটা আজও অজানা রয়েছে, যেটা ওনারা এখনো জানতে পারেন নাই। ঘটনা খুব বেশি দিন আগের না, তবে এই বিষয় নিয়ে বাড়িওয়ালাকে আসলে ওইভাবে প্রশ্নও করেন নাই। এইখানে যে বিষয়টা হয়, এই ধরনের একটা বিষয়ের সাথে আমিও কিছুটা পরিচিত। কেননা একটা খাট ছিল, ওই খাটে নাকি রাতে ঘুম হতো না।
আমিও ওই খাটে ঘুমিয়েছি, অদ্ভুত ব্যাপার, সারা রাত ঘুম হয় না, ফজর আজানের পর একটু ঘুম হয়, ওইটুকু ঘুমের মধ্যে আবার কয়েকবার ঘুম ভেঙে যায়। ওই খাটটায় কেউই নাকি ঘুমাতে পারতো না, একই রকম সমস্যা হতো। কোনো জিনে ধরা রুগী যে ওখানে ঘুমাতো বিষয় এরকম না, কেন জানি হঠাৎ করে সমস্যাটা সৃষ্টি হয়েছিল। যাদের গভীর ঘুম শোয়ার সাথে সাথে ঘুমিয়ে যায় তারাও সারা রাত ঘুমাতে পারতো না। তবে একটা রহস্য উদ্ঘাটন করেছিলাম, যেটা হচ্ছে যে ওই খাটের যিনি মালিক উনি নাকি একটা তদবির নিয়ে এসেছিলেন। তো যার কাছ থেকে তদবির নিয়ে আসছিলেন তিনি নাকি বলেছিলেন যে এই 4টা লেখা তাবিজ খাটের 4টা পায়ের নিচে দিয়ে রাখতে হবে। তো উনি দিয়ে রেখেছিলেন। এরপর থেকে নাকি এই সমস্যা সৃষ্টি হয়েছে। এরপরে কিন্তু ওই কাগজ সরিয়ে ফেলা হয়েছে, তারপরে ওই সমস্যা যায় নাই। সেই খাটটা পরবর্তীতে ব্যবহারের অযোগ্য হয়ে যায়, সেটাকে ভেঙে চুলার খড়ি হিসাবে ব্যবহার করা হয়েছিল। ওই খাটে আমি নিজেও ঘুমিয়েছিলাম, ঘুম হতো না। দেখুন এই তাবিজগুলো কত ভয়ঙ্কর হয়ে থাকে, এর সাথে ব্ল্যাক ম্যাজিকের সম্পর্ক থাকে। ওখানে রাখা হয়েছে শুধু, তাতেই ওই খাটে আর ঘুম হয় না কেন? এটা কিন্তু আমার নিজেরই দেখা এবং নিজের উপলব্ধি করাও। মনে হয় ওই খাটে এমন কিছু হলেও হতে পারে, তবে সেটা যেহেতু নিশ্চিত না যে আসলে ওই খাটে কি হয়েছে, এটা বাড়িওয়ালা বলতে পারবেন। ওই খাটটা ওখানে রেখে দিয়েছিলেন, ওনাকে ফ্রিতে ব্যবহার করতে দিচ্ছিলেন, আসলে ব্যাপারটা কি ছিল এটা হয়তো বাড়িওয়ালা কিছুটা হলেও বলতে পারবেন। কিছুটা না, অনেক ব্যাপার তার জানা, কিন্তু সেই জিনিসগুলো আসলে সবসময় জিজ্ঞেস করা তো শোভনীয় হয় না। এই জন্য হয়তো মেহেদী হাসান ভাই উনি এই বিষয়টা জানার চেষ্টা করেন নাই। তবে খাটের একটা সমস্যা তো অবশ্যই রয়েছে, তা নাহলে হুজুর কেন এটাকে বাইরে বের করতে বলবেন? এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি মেহেদী হাসান ভাইকে। প্রিয় লিসেনার্স, এবারে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আতিকুল ইসলাম আতিক। ওনার পাঠানো অনেকগুলো ঘটনা ইতোমধ্যে আমরা প্রচার করেছি। ওনার বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের দক্ষিণ বারুদিয়া গ্রামে। উনি এর আগে যে ঘটনাগুলো পাঠিয়েছেন আমাদের থার্সডে নাইটের 95তম এপিসোডে, তারপর 126, 132, 135 সহ আরো বেশ কিছু এপিসোডে ওনার ঘটনা আমরা প্রচার করেছি। উনি এর আগে একজনের কাছ থেকে সংগ্রহ করা বেশ কিছু ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন। তিনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, মালয়েশিয়া প্রবাসী সাদিকুল ইসলাম ভাই। তো তার কাছে শুনে উনি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। আর এই যে ঘটনাটি এখন শেয়ার করব, এই ঘটনাটিও ওই সাদিক ভাইয়ের কাছ থেকেই শুনে আমাদেরকে পাঠিয়েছেন। তো সাদিক ভাই আবার শুনেছেন আরেকজনের কাছ থেকে, তার নাম উনি আমাদেরকে জানিয়েছেন, তবে সঙ্গত কারণে তার নামটি প্রকাশ হোক এটা উনি চাচ্ছেন না। ধরে নেই তার নাম তাহের। এই তাহের ভাইয়ের বাড়ি মাগুরা জেলার কোন একটা জায়গায়। ঘটনাটি ওনার সাথে 2012 কি 13 সালের দিকে ঘটেছিল। পারিবারিক ভাবে আগে থেকে ওনারা কাপড়ের ব্যবসার সাথে যুক্ত ছিলেন। উনিও এই কাপড়ের ব্যবসাই করছেন। তো শাড়ি কাপড় বা অন্যান্য কাপড় মাগুরা থেকে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে উনি বিক্রি করতেন। যখন বের হতেন 1 সপ্তাহ বা 15 দিন পর উনি বাড়িতে ফেরত আসতেন, মাঝে মাঝে আগেও আসতেন। এটা নির্ভর করে ব্যবসা কেমন চলছে, কেমন ব্যস্ততা তার উপরে। একদিন তাহের ভাই কাপড় বিক্রি করে বাড়ি আসতে আসতে অনেক রাত করে ফেলেন। উনি গাড়ি থেকে নামেন, তারপর এলাকার একটি বাজারে গিয়েছেন। অনেক রাত হওয়ার কারণে বাজারে কোনো লোকজন নেই। গ্রামের বাজার এত রাতে কেউ না থাকাটাই স্বাভাবিক। কি করবেন ভেবে পাচ্ছেন না, গাড়িও নাই, রিক্সাও নাই, এখন করণীয় কি? ওই সময় বাজারের একজন পাহারাদার সাথে তার দেখা হয়। এই পাহারাদার আবার তার বাড়ির কাছেরই একজন মানুষ। পাহারাদারকে উনি ছোটবেলা থেকেই চেনেন। তো পাহারাদার সাথে যখন দেখা হয় তখন পাহারাদার তাহের ভাইকে বলেন যে, এই এত রাত করছো কেন? যাও না, যাও, দেরি করো না, বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। আরে বাড়ি যাবে কিভাবে, গাড়ি তো নাই। এখন এই সমস্ত বিষয়ে কোনো কিছু না বলে বলছেন তাড়াতাড়ি বাড়ি যাও, বাড়ি যাও। মানে বাড়িতে পাঠানোর জন্য তার ব্যতিব্যস্ততা দেখে তাহের ভাই নিজেই অবাক। কই বলবেন যে একটু বসো, একটু কথা বলি, দেখি কোনো গাড়িটাই আসে কিনা বা কোনো লোকজন আসে কিনা, তার সাথে তোমাকে ধরাই দেই, যাও। বাজার থেকে তার বাড়ির দূরত্ব পায়ে হাঁটা 10 মিনিটের মতো পথ। তারপরও তাহের ভাই ভয় পাচ্ছিলেন, অনেক রাত হয়ে গেছে, একা একা। পাহাড়দার বলছে, যারা ধুর তোমরা ইয়াং মানুষ, এত ভয় পেলে চলে নাকি, যাও যাও, বাড়ি যাও, কিচ্ছু হবে না। তো তাহের ভাই এই আচরণগুলো স্বাভাবিকভাবে নিয়েছেন, ওরকম কিছু মনে করেন নাই। কারণ পাহারাদার মানুষ, ওনার তো ঘুরে ঘুরে ডিউটি করতে হবে,
তাহের ভাইয়ের সাথে যদি গল্প গুজব করেন, ওই সাইডে অন্য জায়গায় যদি চোর এসে চুরি করা শুরু করে, তাহলে এই জবাবদিহিতা তো ওই পাহারাদারকেই করতে হবে। এই জন্য হতে পারে যে ওই পাহারাদার একটু তাড়াহুড়াই করেছিলেন। তো তাহের ভাই রওনা দিয়েছেন, হাঁটাহাঁটি শুরু করেছেন। উনি যখন হাঁটা দিয়েছেন, ওনার বাড়িতে যাবার পথে বেশ ঝোপঝাড় পড়ে, বড় বড় দুটো পুকুরও পড়ে। উনি বাড়ি থেকে যাচ্ছেন, এমন সময় তার পেছনে কারো আসার শব্দ শুনতে পান। তাকিয়ে দেখেন একটা বিড়াল। বিড়ালটি তার পেছনে পেছনে হেঁটে আসছে। বিড়াল সাধারণত হাঁটলে শব্দ হয় না, তবে ওই বিড়ালটি শুকনো কোনো কিছুর উপরে পা দিয়ে আসছিল, ওইটাই কিছু খসখস শব্দ হচ্ছিল। বিড়াল যে হেঁটে আসছে, অন্ধকারে তার চোখগুলো জলজল করছিল। সাধারণত অন্ধকারে চোখ জলজল করার কথা না, যদি না চোখের উপর সামান্য আলো না পড়ে, কিন্তু ওটা এমনি জলজল করছিল। একটু পরে আবার খেয়াল করেন, আরে এটা তো বিড়াল না, মাত্রই না বিড়াল দেখলাম, এখন তো দেখতেছি এটা একটা কুকুর। এবার তাহের ভাইয়ের মনে একটু সন্দেহ লাগে যে আসলে কি এটা স্বাভাবিক কিছু হচ্ছে। উনি যদিও বা সিগারেট খুব একটা খেতেন না, কিন্তু তার সাথে সিগারেটের একটা প্যাকেট আর একটা লাইটার সবসময় থাকতো। ওই সময় দ্রুত উনি সিগারেটটি ধরিয়ে ফেলেন, থামছেন। চোখের পলকে ওই কুকুরটি মনে হলো একটা সাদা সুন্দর ঘোড়াতে পরিণত হলো। এবার তো তাহের ভাই মারাত্মক ভয় পেয়েছেন, আল্লাহর নাম নিয়ে দিয়েছেন এক দৌড়। ওনার পিছন পেছন ওই ঘোড়াটাও টকবক টকবক করে দৌড়াচ্ছে, ঘোড়ার খুরের আওয়াজও হচ্ছে টকবক টকবক করে। তাহের ভাই খেয়াল করলেন যে ওনার বাড়ির যতটুকু পথ, এই পথ উনি দৌড়াচ্ছেন, কিন্তু রাস্তা শেষ হচ্ছে না। এতক্ষণ তো বাড়িতে চলে আসার কথা। উনি যা যা দোয়া দূরত পারেন পড়ছেন, বাড়ির কাছেও চলে আসেন। বাড়ির ভিতরে যখন ঢুকে যান, তখন নাকি পেছন থেকে ওই অবয়বটি বলে ওঠে, আজকের মতো বেঁচে গেলি রে, আমি আছি, দেখি কয়দিন তুই বেঁচে থাকতে পারিস। তো এরকমটা বলে। এরপর তাহের ভাই একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েন। বাড়ির সবাই তো জেগে যায়, তাকে উদ্ধার করে ঘরে নিয়ে যায়। পরের দিন ওঝা কবিরাজ আসে, তাকে ঝাড়ফুঁক করে, তার জ্ঞান ফেরে, সবকিছু খুলে বলেছিলেন আর কি। তাহের ভাইয়ের দাদা, উনি নাকি জীবিত অবস্থায় ওই বাড়িটা আগে থেকে বন্ধ করে রেখেছেন। তাহের ভাই তো ওই যাত্রায় বেঁচে গেলেন। তবে ওরা টানা 3 দিন বেশ জ্বর ছিল, তবে আল্লাহর রহমতে সুস্থ হয়ে গিয়েছিলেন। সুস্থ হওয়ার পর উনি বাজারে গিয়েছেন কোন একটা দরকারে। যাওয়ার পর ওই পাহারাদারের সাথে তার দেখা হয়। ওই পাহারাদারকে বলেন যে, কাকা, ওই রাত্রে আপনি আমাকে ঠেলে পাঠালেন, মনে হচ্ছে যে আমি আপনার ঘাড়ের উপর বোঝা হয়ে গেছি। আমাকে এই যে ঠেলে পাঠালেন, জানেন আমি কি বিপদে পড়ছিলাম? পাহারাদার এই কথা শুনে বলে যে, হ্যাঁ রে বাপু, আমি রাত বিরেতে তোমাকে ঠেলে পাঠাবো মানে তুমি কি বলতেছো? আমি তো অনেকদিন ধরে এই পাহারাদারের চাকরি ছেড়ে দিছি, আমি তো এদিকে আসিই না, আমি তো বাড়িতে থাকি, কৃষিকাজ করতেছি এখন। আর রাতের বেলা আমি তোমার সাথে দেখা করব, কথা বলবো, এখানে আবার পাহারা দেবো, এটা তো সম্ভবই না। এ কথা শোনার পর তাহের ভাই বেশ অবাক হন। চিন্তা করেন, তাহলে রাতের বেলা যাতে দেখা হলো, উনি কে? এই জন্যই কি এত তাড়াহুড়া করে ঠেলে তাকে পাঠিয়ে দিচ্ছিল? তো ওই ঘটনার পর বেশ অনেকদিনই কেটে যায়, ব্যবসা চলছে। এরপর থেকে তাহের ভাই রাত না করে দিনে দিনে বাড়িতে ফেরত আসার চেষ্টা করেন। যদি বেশি রাত হয়েই যায়, তাহলে ওই রাতটা অন্য কোথাও কাটিয়ে তারপরে বাসায় ফেরেন। তবে সব দিন তো একরকম হয় না। একদিন হয় কি, তাড়াতাড়ি বাড়ি ফেরার নিয়েতেই বের হয়েছিলেন, তবে কিছুটা দেরি হয়েই যায়। উনি আর ওই রাত্রে অন্য কোথাও থাকার বন্দোবস্ত করতে পারেন নাই। তো ওই যে বাজারে প্রথম রাত্রে এসে একটা ভয়ের একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, ওই বাজারে আসতেই দেখেন একটা ভ্যান গাড়িতে গামছা মুখে পেঁচিয়ে একটা লোক ভ্যানের সিটের উপর বসে আছে, মানে ড্রাইভিং সিটে বসে আছে। তাহের ভাইকে দেখে বলেন, আরে তাহের ভাই না, চলেন চলেন ওঠেন, আপনি আমার লাস্ট কাস্টমার, উঠে পড়েন। তার কণ্ঠস্বর শুনে পরিচিত বলে মনে না হলেও তাহের ভাই চিন্তা করলেন তার এলাকারই কেউ হবে, তাকে চেনে। আর যেহেতু উনি কাপড়ের ব্যবসা করে, অনেকেই তাকে চেনে। তাহের ভাই আর কথাবার্তা না বাড়িয়ে ভ্যানের সামনের দিকটাতে উঠে পড়লেন। উঠে পড়ে বললেন যে, তোমার ভাড়া কত দিতে হবে? তো ভ্যানওয়ালা এত কম ভাড়া বললো যে তাহের ভাই আর কিছু না ভেবেই উঠে পড়েন। খুশিও হয়েছেন যে এত রাত্রে তো গাড়ি থাকার কথা না, পেয়ে গেলাম, ভালোই হলো। তো গাড়িতে বসতেই এই ভ্যান চালক খুব আস্তে আস্তে ভ্যান চালাচ্ছে, মনে হচ্ছে এমন ভাবে ভ্যান চালাচ্ছে এর থেকে কচ্ছপের পিঠে উঠলেই ভালো হতো। রাত তো শেষ হবেই, তার এইটুকু পথ বাড়িতে যেতে হয়তো দুপুরও হয়ে যেতে পারে, এমন মনে হচ্ছে তার কাছে, মানে এত আস্তে আস্তে চালাচ্ছে। তাহের ভাই ওই ভ্যান চালককে বললেন যে, কি ব্যাপার ভাই, এত আস্তে আস্তে যাচ্ছ কেন, কোনো সমস্যা নাকি? নাকি ভ্যানের সমস্যা না তোমার সমস্যা?
ঘটনা কি, এইভাবে চালাচ্ছ কেন? ভ্যান চালক কিছু না বলি শুধু চালিয়েই যাচ্ছে, কিন্তু চালানোর গতি একটুও বাড়ে না। তাহের ভাইয়ের ব্যাগে কিছু খাবার ছিল, মিষ্টি জাতীয় কিছু খাবার ছিল। তো ওই ভ্যান চালক একটু নাকি কণ্ঠে বলছে যে এসব খাবার কার জন্য আনছেন। তাহের ভাই খেয়াল করলেন যে হঠাৎ করে এ কথা বলার পরে কেমন যেন মাংস পচা গন্ধ তার নাকে আসে। এরপরে আবারও ওই ভ্যান চালক বলে ওঠে, বললেন না এই খাবারগুলো কার জন্য নিচ্ছেন? এইবারে তাহের ভাই বুঝতে পারেন যে আসলে কি ব্যাপারটা স্বাভাবিক না, ব্যাপারটা মনে হচ্ছে অস্বাভাবিক। এই যে ওনার বাড়ির আগে 2টা পুকুর আছে, এই পুকুর পাড়ের কাছে যখন এসেছেন তখন হঠাৎ করে চোখ যায় একটা পুকুরের ভেতরের দিকে। ওই সময়ে চাঁদের আলো মোটামুটি ছিল, পুকুরের পানির উপরে চাঁদের আলো পড়েছিল, চাঁদের একটা প্রতিচ্ছবিও কিন্তু পুকুরের পানির উপর দেখা যাচ্ছিল। কিন্তু আরো একটা জিনিস দেখা যাচ্ছিল যেটা উনি আসলে দেখতে চান নাই, সেটা হচ্ছে মনে হচ্ছে পুকুরের মাঝখানে একটা লম্বা কালো ছায়া, যেটা শেপ অনেকটা মানুষের মতো। হঠাৎ করে এই ভ্যান চালক ভ্যান চালানো থামিয়ে দেয় আর খিক করে হেসে ওঠে। এই হাসির শব্দ শুনে তাহির ভাই বলেন, কি ব্যাপার ভাই, থামালেন কেন আর হাসতেছেন কেন? তখন নাকি ওই লোকটা তার দিকে ঘুরে তাকায়। ঘুরে তাকানোর পর দেখতে পান যে ওই লোকটার হাত পা বডি মানুষের মতো হলেও তার মুখটা মানুষের মতো না, তার মুখটা একটা পুরোপুরি শূকরের মতো। এইটা দেখেই তো উনি বুঝতে পারছেন যে যা চিন্তা করছিলাম তাই, এইবার আমি গেছি, বিশাল বড় এক বিপদে পড়ে গেছি। তাহের ভাই চোখ বন্ধ করে দোয়া দুরুদ যা জানেন উনি পড়ছেন। এরপর চোখ খুলে দেখেন ভ্যানটা ওখানেই আছে, ভ্যানের চালক ওখানে নাই, তবে ভ্যানের চালক হেঁটে হেঁটে ওই পুকুরের পানির উপর দিয়ে হাঁটছে, মানে হেঁটে হেঁটে নেমে পুকুরের পানির উপর দিয়ে হেঁটে হেঁটে ওই যে ছায়া যেটা ওইটার দিকে চলে যাচ্ছে। ওইটার দিকে চলে যাওয়ার পরপরই তাহের ভাই এটাও খেয়াল করলেন এই 2টা অবয়বী একই ধরনের চেহারা নিয়ে তার দিকে এবার এগিয়ে আসছে। এবারে উনি আর জ্ঞান ধরে রাখতে পারেনি, ওখানেই সেন্সলেস হয়ে যান। ওরা যখন জ্ঞান, তখন সকাল 10টার মতো বাজে। উনি দেখেন আশেপাশে যে লোকগুলো আছে তাদেরকে হয়তোবা চেনা লাগছে, পরিপূর্ণভাবে চেনেন না। উনি জিজ্ঞেস করলেন যে উনি কোথায়। পরে লোকজন বলেন যে আপনি একটা মসজিদের বারান্দায় আছেন, আর মসজিদের নামটাও বলেন, মসজিদটা কোন এলাকায় এটা বলেন। তখন উনি বুঝতে পারলেন যে তার বাড়ি থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে একটা গ্রাম রয়েছে, সেই গ্রামের একটা মসজিদে উনি আছেন। মূলত ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় কিছু মুসল্লি উনাকে পড়ে থাকতে দেখেন, দেখে ওই মসজিদের বারান্দায় নিয়ে আসেন। তারা তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করেছিলেন, অনেক চেষ্টার পর সকাল 10টার দিকে তার জ্ঞান ফিরেছে। অথচ উনি অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত উনি দেখেছেন যে উনি ওনার বাড়ির কাছে পুকুরের দিকে ছিলেন। এত দূর উনি কিভাবে আসলেন, এটা একটা রহস্য। তো উনি তো বাড়িতে চলে যান। এরপর একজন হুজুর দেখেন, হুজুর ওনাকে খুব ভালোভাবে রুকিয়া করে দেন এবং বলে দেন যে তোমার পিছনে কোন একটা দুষ্ট জিন লেগে গেছে, তুমি আর রাত করে বাড়িতে ফিরো না। এরপর থেকে উনি আসলে ওনার রাত করে বাড়িতে ফেরার যেই একটা সম্ভাবনা যেখানে তৈরি হতো, সেই কাজে উনি যেতেন না। উনি ব্যবসার পরিধিটাও কমিয়ে দিয়েছিলেন, যেই কাজে রাত হবে বাড়িতে ফিরতে, ওই ধরনের কাজ উনি হাতে নিতেন না। এখনো উনি এভাবেই ব্যবসা করে যাচ্ছেন। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আতিক ভাইকে দারুণ একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আরো ধন্যবাদ জানাচ্ছি সাদিক ভাইকে, যিনি এই ঘটনাটি সংগ্রহ করে আতিক ভাইকে দিয়েছেন। আশা করি আপনাদের কাছ থেকে আরো অনেক সুন্দর সুন্দর ঘটনা আগে যেভাবে পেয়েছি ভবিষ্যতে এভাবে ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের এবারের এপিসোডের 5টি ঘটনা শেয়ার করে ফেলেছি। এখন চলে যাব আমাদের এবারের এপিসোডের 6ষ্ঠ এবং শেষ ঘটনায়। চলুন শুনে আসি। দেখতে দেখতে চলে এলাম আমরা আমাদের এবারের থার্সডে নাইটের 177তম আয়োজনের 6ষ্ঠ এবং শেষ ঘটনায়। এই ঘটনাটির মাধ্যম দিয়ে আমরা আমাদের এবারের এপিসোডটির সমাপ্তি টানবো ইনশাল্লাহ। এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ জিল্লুর রহমান। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বৈলরে। এই ঘটনাটির প্রমাণ স্বরূপ উনি বেশ কিছু ইমেজ আমাদেরকে ইমেল করেছেন। ঘটনাটি প্রচারের পর ইনশাল্লাহ সেগুলো পেজ এবং গ্রুপে পোস্ট করা হবে। আর এই ঘটনাটি আমাদের বিশ্বাসযোগ্যতার মানদণ্ডে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ হয় কিনা এই চিন্তা করে এই জিল্লুর রহমান ভাই উনি ওনার ডিটেল অ্যাড্রেস তো দিয়েছেনই, এমনকি ওনার এনআইডি কার্ডের ইমেজও আমাদেরকে পাঠিয়েছেন। তাহলে বুঝতেই পারছেন যে কতটুকু নির্ভরযোগ্যতার জায়গা নিশ্চিত করেই উনি ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। আজকের ঘটনা একজন ট্যাক্সি ড্রাইভারকে নিয়ে। ঘটনার সময়কাল 2006 কিংবা 7 সাল হবে। ওনার নাম লাল মিয়া। উনি দীর্ঘ প্রায় 20 বছর ধরে প্রাইভেট কার চালিয়েছেন। বর্তমানে উনি ট্রাক ড্রাইভার।
এক রাতের ভয়ঙ্কর একটি ঘটনা ওনার জীবনে বিভীষিকা বয়ে আনে এবং উনি এই প্রাইভেট কার চালানোর কাজটা ছাড়তে বাধ্য হন। লালমিয়ার বাড়িও ময়মনসিংহের ত্রিশালের কোন একটি গ্রামে, সঙ্গত কারণে গ্রামের নামটা আমরা বলছি না। শুরুর দিকে উনি ঢাকা শহরে প্রাইভেট কার চালিয়েছেন এক যুগেরও অধিক সময়। বাবা মারা যাওয়ার পর তাকে পরিবারের কর্তা হিসাবে দায়িত্ব নিতে হয়, তাই তাকে ময়মনসিংহে ফিরে যেতে হবে। লালমিয়া সিদ্ধান্ত নেন উনি ময়মনসিংহে ফিরে যাবেন ঠিকই, কিন্তু পেশা হিসাবে ড্রাইভারই থাক, যেহেতু এই একটা কাজই উনি ভালো করে শিখেছেন। বাবার মৃত্যুর পর বাড়িতে গিয়ে পরিবারের সকলের মতামত নিয়ে তিনি 2 কাঠা জমি বিক্রি করে টাকা নিয়ে আবার ঢাকায় ফেরেন। জমি বিক্রির টাকা দিয়ে লালমিয়া একটি গাড়ি কিনবেন, ময়মনসিংহে নিজ বাড়িতে থাকবেন এবং গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করবেন। লালমিয়া যেহেতু ঢাকায় ড্রাইভার হিসেবে অনেকদিন আছেন, তাই পুরাতন গাড়ি খুঁজে পেতে তেমন একটা অসুবিধা হলো না। 2003 কি 4 সালের দিকে উনি ঢাকায় ইন্ডিয়ান মারুতি সুজুকি কোম্পানির তৈরি ট্যাক্সি ক্যাব, এই জিনিসটা আসলে চলতো, তো এগুলো 800 সিসির ছোট প্রাইভেট কার ছিল। ঢাকায় তখন ভাড়ায় চালিত ট্যাক্সি ক্যাব হিসেবে এই মডেল খুবই জনপ্রিয় ছিল। হালকা পাতলা ছোট গাড়ি এবং ইঞ্জিনের সিসি কম থাকায় জ্বালানি খরচ কম ছিল এবং এই গাড়ির মেইনটেন্স খরচও কম ছিল। লালমিয়া ফ্রেশ কন্ডিশনের একটি নীল রঙের মারুতি সুজুকি ট্যাক্সি ক্যাব খুঁজে পান। একদম নতুনের মতো ছিল গাড়িটি, গাড়ির কাগজপত্র ছিল সব ঠিকঠাক। একজন উকিল সাথে নিয়ে ডকুমেন্টস রেডি করে লালমিয়া গাড়ি কিনে ময়মনসিংহ এসে পড়েন। শখের গাড়ি লালমিয়া কিনে আনার পর গাড়িটি ধুয়ে মুছে পরিষ্কার করেন, গাড়ির সিট কভার পরিবর্তন করেন, গাড়ির সাউন্ড সিস্টেমে চেঞ্জ আনেন, এসি সিস্টেম মেরামত করেন। এক শুক্রবার জুম্মার নামাজের পর দোয়া অনুষ্ঠান করিয়ে তার ট্যাক্সি ক্যাব চালানোর উদ্বোধনটা হয়ে যায়। তখন ময়মনসিংহ শহরে খুব অল্প সংখ্যক ভাড়া গাড়ি ছিল, এমনকি ময়মনসিংহ মেডিকেলের সামনেও এখনকার মতো এত পরিমাণ অ্যাম্বুলেন্স ছিল না। লালমিয়ার বাড়ি ছিল শহর থেকে 20 কিলোমিটার দূরে। এই 20 কিলোর মধ্যে 5 কিলো কাঁচা রাস্তা ছিল। লালমিয়া সকালে বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হতেন এবং রাতে ফিরতেন। দূরে ট্রিপ নিয়ে গেলে বাড়িতে ফোন করে বলে দিতেন। আল্লাহর রহমতে লালমিয়ার উপার্জন ভালোই হচ্ছিল আলহামদুলিল্লাহ। অন্যদের চেয়ে কম ভাড়ায় লালমিয়ার ট্রিপ নিতেন। লালমিয়ার গাড়ির জ্বালানি খরচ কম, তার উপর নিজে মালিক, নিজেই ড্রাইভার, তাই ভাড়া কম হলেও ওনার ভালোই চলতো, খুব ভালো মতোই উনি পুষিয়ে নিতে পারতেন। লালমিয়ার বর্ণনা অনুযায়ী 2006 সালের মাঝামাঝি সময় উনি ট্রিপ নিয়ে জামালপুর জেলা থেকে ময়মনসিংহ শহরে ফিরছেন। সময়টা বিকেল গড়িয়ে সন্ধ্যার আগে। ময়মনসিংহ ট্যাক্সি স্ট্যান্ড থেকে আরেকজন পরিচিত প্রাইভেট কারের যে ড্রাইভার, যার নাম শফিক, এই শফিক ভাই তাকে ফোন দেন। ফোনে জানান তার পরিচিত একটা লাশ ময়মনসিংহ মেডিকেল থেকে নিয়ে যেতে হবে। টাঙ্গাইল সদরে গারিন্দাবাজার নামে একটা জায়গা রয়েছে, সেখানে যেতে হবে। লাশের সাথে 2 জন যাবে। তো ফোনে লালমিয়া জানান যে শফিক ভাই, আমার গাড়ি তো ছোট, এই গাড়িতে লাশ তো আটবে না। তো লালমিয়া ফোনে যখন এই বিষয়টা জানান, তখন উনি এটাও জানান যে এটা তো আসলে পসিবল না, আমি তো যেতে পারবো না। আর উনি জানান যে উনি একটা ট্রিপ থেকে ফিরছেন, শরীরটা এমনিতেই ক্লান্ত, উনি অন্য গাড়ি বা মাইক্রোবাস যেগুলো আছে আজকে সেগুলো দেখতে বলেন। এই বলে লালমিয়া ফোন রেখে দেন। ময়মনসিংহ শহরে পৌঁছে ট্রিপ নামিয়ে ভাড়া নিয়ে লালমিয়া স্ট্যান্ডে ফিরে আসেন। তখন সময় আনুমানিক রাত 8টা হবে। স্ট্যান্ডে ফিরে স্টলে চা খেতে বসেছেন লালমিয়া। চা খাওয়া শেষ হলে গাড়ি নিয়ে বাড়িতে ফিরবেন। এমন সময় শফিক ভাই এসে লালমিয়াকে খুব করে অনুরোধ করে বলেন যে স্ট্যান্ডে তো কোনো গাড়ি নাই রে, অনেক জায়গায় তো ফোন করে কোনো অ্যাম্বুলেন্স পাইলাম না, তো লালু ভাই আপনাকেই যেতে হবে, আপনাকে অনুরোধ করি লাশটা ফেলে যাবেন না। আমার খালার ভাসুরের ছেলে মারা গেছে, আত্মীয়, তো কিভাবে আমি এটা ফেলি দেই বলেন? এই অনুরোধ কি ফেলা যায়? আমি ড্রাইভার মানুষ হয়ে যদি একটা গাড়ি ম্যানেজ করতে যদি না পারি, আমার মান সম্মান কোথায় থাকে? রাজি হন ভাই, রাজি হন। এখন এই যে ড্রাইভার যারা, ওনারা কিন্তু এই যে ট্রিপ গুলো পান, একে অন্যের সুসম্পর্ক থাকলে একজন যেতে পারেন, আরেকজনকে ফোন করে ট্যাগ করিয়ে দেয় যে আপনি ওনাকে ফোন দেন, ওনার সাথে কথা বলে কাস্টমার ম্যানেজ করে দেন, ক্লায়েন্ট ম্যানেজ করে দেন। তো এই বিষয়গুলো কিন্তু একজন আরেকজনের মাধ্যম দিয়েই অধিকাংশ ক্ষেত্রে পেয়ে থাকে। এখন এত করে অনুরোধ করছে, তার আবার আত্মীয়ের লাশ, অনেক কিছু ভেবে চিনতে লালমিয়া রাজি হয়েছেন। ময়মনসিংহ মেডিকেল মর্গ থেকে লাশ গাড়িতে তোলা হলো। গাড়ির ভেতর জায়গা কম, তাই সিট সরিয়ে একটু কোনাকুনি করে লাশ রাখা হলো। লাশের সাথে 2 জন, একজন শফিক ভাইয়ের খালার ভাসুর সিরাজ মামা, অন্যজন তার ভাতিজা সোহেল। তারা 2 জন সামনের দিকে লালমিয়া যিনি বসেন নাকি ড্রাইভিং সিট যেটা রয়েছে তার পাশে বসেছেন। ভাড়া নির্ধারণ হয় 4000 টাকা। রাত 10টায় গাড়ি নিয়ে যাত্রা শুরু হলো। তখন টাঙ্গাইল ময়মনসিংহ রোডে কনস্ট্রাকশনের কাজ চলছে। মেইন রোড দিয়ে গেলে জ্যাম আর ভাঙা রাস্তার কারণে অনেক সময় লেগে যাবে, তাই ঢাকা ময়মনসিংহ সড়কে
ভালুকা হয়ে যে শর্টকাট পথ রয়েছে সেই পথ দিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। ভালুকা হয়ে টাঙ্গাইলের সাগরদিঘি, কালীহাতি, ঘাটাইল, এই ঘাটাইল হয়ে টাঙ্গাইল সদর, গারিন্দা বাজার, এদিক দিয়ে কম সময় পৌঁছানো যাবে। এই রাস্তাটা সরু হলেও ভালো ছিল, তবে রাস্তা ছিল শালবন আর টিলার ভিতর দিয়ে। লাল মিয়া বহুবার এই পথে আসা যাওয়া করেছেন। ময়মনসিংহ দীঘারকান্দা সিএনজি পাম্প থেকে গ্যাস নেওয়া হলো, ফুল সিলিন্ডার গ্যাস কমপ্লিট করা হলো। এই গ্যাসে টাঙ্গাইল থেকে ফিরে আসা যায়। তাছাড়া আসার সময় টাঙ্গাইল সদর সিএনজি পাম্প থেকেও গ্যাস ভরে নিয়ে আসবেন। রাত 11টায় তারা ভালুকা পৌঁছে ঢাকায় ময়মনসিংহ রোড ছেড়ে পশ্চিম দিকে টাঙ্গাইল রোডে ঢোকেন। গাড়ি চলছে, তারা একজন আরেকজনের সাথে কথা বলছে, লাশের সাথে দুইজন। সিরাজ মামার বয়স 60+, মানে 60-এর উপরে হবে, আর সোহেল ভাইয়ের বয়স 30-35 হবে। লাশ মূলত এই সিরাজ মামার ছেলের। বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল 15 দিন আগে। পরশুদিন খোঁজ হয়েছে ময়মনসিংহ মেডিকেলে। ময়মনসিংহ পুলিশ অজ্ঞাত লাশ পেয়ে থানায় নিয়ে যায়, পরে মেডিকেলে পোস্টমর্টম করার জন্য দেয়। অস্বাভাবিক মৃত্যু শুনে লাল মিয়ার গা শিউরে ওঠে এবং একটু ভয়ের অনুভূতি জাগে। প্রচুর রাগ হয় তখন এই শফিক ভাইয়ের উপরে, এমন একটা লাশের ট্রিপ না বলে দেওয়ার জন্য। কেন সে না বলে এই জিনিসটা তাকে দিল? সাগরদিঘি এবং ঘাটাইল পার হয়ে গাড়ি কালীহাতি শালবনের ভেতর দিয়ে চলছে। রাত 1টা বা 1:30 হবে। হঠাৎ কিছু একটা আছড়ে পড়ে গাড়ির সামনে। এত দ্রুত গাড়ির নিচে এসে পড়ে যে লাল মিয়া কিছু বুঝে ওঠার আগেই গাড়ির নিচে চলে যায়। গাড়িতে 3জনই সজাগ এবং একে অপরের সাথে কথাবার্তা বলছে। বড় পেঁচা নাকি অন্য কোনো বন্য প্রাণী নাকি মানুষ গাড়ির নিচে চাপা পড়লো। লাল মিয়া কিন্তু গাড়ির গতি কমান নাই, কিছুটা গতি কমিয়েছেন কিন্তু কোনোভাবেই সেটা থামান নাই। জিনিসটা গাড়ির নিচে আটকে গেছে এবং সেটা রাস্তার সাথে হেঁচড়ে চলার শব্দ হচ্ছে, খসখস খসখস শব্দ হচ্ছে। তবে সেটা মানুষ না, এটা লাল মিয়া নিশ্চিত, কারণ নিচে মানুষ পড়লে গাড়ি আটকে যেত। রাস্তার দুই পাশে কয়েক কিলোমিটার কোনো ঘর বাড়ি নেই। যা কিছু হোক, এখানে থামা যাবে না। 2-3 কিলো পর লাল মিয়া কস্তুরীপাড়া ফরেস্ট অফিসের সামনে ব্রেক করেন। এখানে ফরেস্ট ডাক বাংলো আছে আর কাছাকাছি বাড়িঘরও আছে। স্টার্ট বন্ধ না করে লাল মিয়াও সাথে 2জন গাড়ি থেকে নেমে দ্রুত গাড়ির পেছনে যান। লাল মিয়া মোবাইলের যে টর্চ লাইটটা ছিল ওই সময়, সামনের দিকে যে টর্চ লাইট ওই সময় দেখা যেত আর কি, ওই টর্চ লাইট জ্বালিয়ে গাড়ির নিচে দেখেন, না নিচে তো কিছু নেই। লাল মিয়া একটু আশ্চর্য হলেন। রাস্তায় হেঁচড়ে আসার শব্দ হলো এতক্ষণ, যখন ব্রেক করেন তখনও হচ্ছে, অথচ নিচে কিছু নাই। মোবাইলের টর্চ লাইট বন্ধ করে লাল মিয়া দাঁড়ালেন। এবার তার শরীরটা কেন একটু ভারী মনে হচ্ছে, মাথা ঘুরছে। লাল মিয়া মাটিতে বসে পড়ে। ঘটনার টুইস্ট আসলে এখান থেকেই আমরা বুঝতে পারবো। তো লাল মিয়া গাড়ি থেকে নেমে পেছনে গিয়ে বসে যখন মোবাইলের লাইট ধরিয়ে কোনো কিছু পেল না, তখন আবার কি হলো? এদিকে লাল মিয়া তো অসুস্থ হয়ে বসে পড়েছে। লাল মিয়ার মাথাটা খুব ভারী লাগছে, তাই বসে আছে কিছু সময়। লাল মিয়ার অনুভূতি এমন ছিল যে তিনি তখন সজ্ঞানে বা অজ্ঞানে এই দুয়ের মাঝামাঝি ছিলেন। কিছুটা স্বাভাবিক লাগার পর লাল মিয়া গাড়ি স্টার্ট করে পুনরায় যাত্রা শুরু করেন। যেহেতু কালীহাতি ফরেস্ট অফিস পর্যন্ত এসেছেন, সদর গারিন্দা বাজার যেতে আর বেশি সময় লাগবে না। অল্প কিছু সময় পর লাল মিয়ার ঘোর কেটে যায়। লাল মিয়া লাশের সাথে 2জনকে রেখে গাড়ি নিয়ে চলে এসেছেন। তিনি পেছনে তাকিয়ে দেখেন লাশ গাড়িতে আছে ঠিকই, কিন্তু সাথে 2জন লোক রেখে উনি চলে এসেছেন। তিনি তৎক্ষণাৎ গাড়ি স্লো করে ঘুরিয়ে পেছনে আসা শুরু করেন। গাড়ি নিয়ে বেশি দূর আসেননি, তাই পেছনে ঘুরে গিয়ে আবার ওই 2জনকে নিয়ে আসতে হবে। ফেরার পথে লাল মিয়া খেয়াল করেন গাড়ির গতি কোনো মতেই উঠছে না, মনে হচ্ছে গাড়ির ওজন বেড়ে গেছে। হঠাৎ করে কোনো লক্ষণ ছাড়া গাড়ির ইঞ্জিনের সমস্যা হওয়ার তো কথা না, আর সমস্যাটা ইঞ্জিনের না। গাড়ি কাদায় আটকে গেলে যেমন লাগে ওনার কাছে ঠিক তেমন অনুভূত হচ্ছে। যেহেতু দীর্ঘদিনের এক্সপার্ট একটা গাড়ি চালক উনি, গাড়ির এক্সিলারেটর চাপলে ইঞ্জিনের পাওয়ার বাড়ছে, কিন্তু গাড়ি সামনে এগোচ্ছে না তেমন। গাড়িতে লাশের সাথে লাল মিয়া একা, এদিকে আবার গাড়ি অস্বাভাবিক আচরণ করছে। লাল মিয়ার মধ্যে একটু ভয় লাগে। এভাবে চলতে চলতে লাল মিয়া সেই আগের জায়গায় পৌঁছে গাড়ি থেকে নেমে দেখেন ওই 2জনও একা রাস্তায় দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নামতেই তারা লাল মিয়ার সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। তাদের কথা হলো, লাল মিয়া গাড়ির পেছনে বসে নিচে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখার পর আবার নাকি দাঁড়িয়ে আবার বসে পড়েছেন, দাঁড়িয়েছেন আবার বসে পড়েছেন। তারপর নাকি উঠে তাদের 2জনকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট করে গাড়ি নিয়ে একা চলে যান।
এটা শোনার পর লাল মিয়া তো হতবাক হয়ে একদম নিশ্চুপ হয়ে গেছে। আরে বলে কি, এটা কেমন কথা হলো? উনি বলেন যে মামা তাড়াতাড়ি গাড়িতে ওঠেন, কথাবার্তা পরে বলবো, আমাকে যা বলার পরে বলেন, এখানে কোনো একটা ঝামেলা হয়েছে, চলেন তাড়াতাড়ি। তো তাদেরকে গাড়িতে উঠিয়ে স্টার্ট করে গাড়ি ঘুরিয়ে পুনরায় টাঙ্গাইলের দিকে যাত্রা শুরু করেন লাল মিয়া। গাড়ি চলছে, লাল মিয়া মামাকে বলেন যে মামা, আমি আপনার সন্তানের বয়সী, আমাকে আপনার সন্তান মনে করে মাফ করে দেন, যা ঘটেছে তা স্বাভাবিক কিছু না। আমি আপনাদের সাথে কি করেছি কি বলেছি তা আমার মনে নেই। আমি লাশ নিয়ে আপনাদের সাথে টাঙ্গাইল যাব, আমি কিভাবে বা কেন আপনাদের রাস্তায় ফেলে চলে গেলাম, বা চলে যাওয়ার পর মনে হয়েছে আপনারা আমার সাথে নেই, আমি ব্যাক করে আসার সময় মনে হয়েছে আমার সাথে আরো কেউ আছে। তো এরকম বেশ কিছু বিষয় লাল মিয়া ও সিরাজ মামাকে আসার সময় পুরো ঘটনা খুলে বল। গাড়ি কস্তুরীপাড়া বাজারে আসার পর প্রাইমারি স্কুলের সামনে ব্রেক করেন লাল মিয়া। গাড়ি থামিয়ে সামনে গিয়ে ইঞ্জিনের যেই কিছু জিনিস আছে, বোনাট বা এই টাইপের কিছু বলে, ওটা খুলে দিলেন। লাল মিয়া ভেবেছে ইঞ্জিনে পানি হয়তো বা কমে ওভারহিট হয়ে গেছে। ইঞ্জিন এখন ওভারহিটেড হয়ে গেলে এই ধরনের সমস্যা হতে পারে। ইঞ্জিনের তাপমাত্রা ঠিকই ছিল তখন, সময় তখন রাত 3:30। ফজরের আজান দিতে তখন বেশ দেরি রয়েছে। গাড়ি রেখে তিনজন প্রাইমারি স্কুলের সামনে টিউবওয়েলে চাপ দিয়ে হাত মুখ ধুয়ে নিল। লাল মিয়া নিজের মাথায় পর্যন্ত পানি দিলেন। সিরাজ মামা অজু করে নিলেন। বাজারের সব দোকান বন্ধ, তারা মসজিদের সামনে অপেক্ষা করে ফজর আজানের পর সিরাজ মামা নামাজ পড়ে রওনা করেন। আল্লাহর রহমতে কোনো সমস্যা ছাড়াই তারা লাশ নিয়ে বাড়িতে পৌঁছান। যথারীতি লাশ নামানো হয়, সবাই দাফন কাফনের জন্য ব্যতিব্যস্ত হয়ে যান। এদিকে লাল মিয়ার শরীরে প্রচন্ড জ্বর আসে। লাল মিয়াকে একটি ঘরে শুইয়ে রাখা হয়। লাশ দাফনের পর স্থানীয় বাজার থেকে ডাক্তার এনে প্রাথমিক ওষুধ দেওয়া হয় লাল মিয়াকে। জ্বর তো কমেই না, এবং শরীর অবস্থা আরো খারাপ হতে থাকে। সিরাজ মামার বাড়ি থেকে শফিক ভাইকে ফোন করা হয় এবং এখন এই মুহূর্তে টাঙ্গাইল আসার কথা বলা হয়। জানানো হয় লাশ নিয়ে আসার সময়ের সমস্ত ঘটনা। শফিক ভাই সাথে আরো দুইজন নিয়ে মাইক্রোবাসে করে টাঙ্গাইলে পৌঁছান। তারা লাল মিয়াকে নিয়ে ময়মনসিংহের দিকে চলে আসেন। মোটামুটি 2-3 দিন অসুস্থ থাকার পর লাল মিয়া আল্লাহর রহমতে সুস্থ হয়ে যান। আবার তিনি তার কাজে নামেন। সপ্তাহখানেক পর থেকে বিভিন্ন সমস্যা ধরা পড়ে। লাল মিয়ার গাড়ি সারাদিন ঠিক থাকে, কিন্তু মাগরিবের পর থেকে গাড়িতে বসে থাকলে মনে হয় যে দম বন্ধ হয়ে আসছে। অদ্ভুত রকমের এক অস্থিরতা লাগে। আর কখনো কখনো গাড়ির দরজা লক হয়ে যায়, মানে দরজা খুলতে চায় না। দরজার চাবি দিয়ে লক করা থাকলে যেমন হয় তেমন, অথচ দরজা বা দরজার লকে কোনো সমস্যা নেই। করোনার শুরুতে কিন্তু আমরা বলেছিলাম যে লাল মিয়ার বাড়ি ময়মনসিংহ শহর থেকে 20 কিলোমিটার দূরে। এই 20 কিলোমিটার দূর থেকে লাল মিয়া আসা যাওয়া করে গাড়ি চালাতেন। লাল মিয়া গাড়ি রাখতেন বাড়ির উঠোনে। লাল মিয়াদের বাড়িতে যে কন্ডিশনটা ছিল সেটা হচ্ছে যে ওখানে একটা বড় বাড়ি ছিল, যৌথ পরিবার বসবাস করতো সেই বাড়িতে। এবার নতুন আরেকটা সমস্যা দেখা দেয়। সকালে বাড়ির লোকজন লাল মিয়াকে ডেকে একরকম ঝগড়া শুরু করল। লাল মিয়া নাকি উঠোনে গাড়ি চালিয়ে সমস্ত উঠোন নষ্ট করে দিয়েছে। লাল মিয়া তো একদম স্তম্ভিত হয়ে যায়। উঠোন একদম ধান খেতে যেরকম হাল চাষ করলে যে কন্ডিশনটা হয় ওই রকম অবস্থা। লাল মিয়া গাড়ি রেখেছেন উঠোনে তার ঘরের সামনে। প্রতিদিন এই একই জায়গায় তিনি গাড়ি রাখেন, অথচ মনে হচ্ছে কেউ সারা উঠোনে গাড়ি চালিয়েছে। সমগ্র উঠোনটা নষ্ট হয়ে একদম বাজে অবস্থা হয়ে গেছে। গাড়ির চাবি তখনও ছিল লাল মিয়ার বালিশের নিচে। প্রথম দিন যেহেতু এমন হয়েছে, লাল মিয়া সবাইকে বুঝিয়ে সমাধান করে দেন, কিন্তু পরদিন ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় সবার কাছে। পরদিনে উঠোনে একই অবস্থা। আজ কিন্তু লাল মিয়ার রাখা স্থানে গাড়ি ছিল না, বাড়িতে আর একজনের ঘরের সামনে পাওয়া গেল গাড়ি, অথচ গাড়িটা কিন্তু লাল মিয়া তার ঘরের সামনে রেখেছিল। উঠোনের মাটিতে গাড়ি চলার দাগ। কারো বুঝতে বাকি রইল না ব্যাপারটা অতি প্রাকৃত। কেউ কেউ লাল মিয়ার গাড়িকে বাইরে রাখতে বলে, কিন্তু বাড়ি ছাড়া অন্য কোথাও তো গাড়ি রাখাটা তো নিরাপদ না। তাই চুরি হয়ে যেতে পারে, পার্সপাতি হারিয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। লাল মিয়া বাধ্য হয়েই বাড়িতেই রাখে গাড়ি। আরেকটা ব্যাপার, লাল মিয়ার গাড়ি রাখা হতো যেখানে, সেখানে কাছে একটা গোয়াল ঘর ছিল। রাতে গোয়াল ঘরে গরু তাকে খুব গোলমাল করে। দড়ি ছিঁড়ে সব কটা গরু একত্র হয়ে কোনো এক স্থানে দাঁড়িয়ে থাকে আর ভয়ে শব্দ করতে থাকে। গোয়াল ঘরের ভিতরেই থাকে, কিন্তু এক পাশে দাঁড়িয়ে খুব ভয় পেতে থাকে। মালিক চোর এসেছে মনে করে গোয়াল ঘরে গেলে গরুগুলো স্বাভাবিক হয়ে যায়। এক রাতের মধ্যে বেশ কয়েকবার এমনটা হয়েছিল। এক রাতে গরুর মালিক গোয়াল ঘরে দেখে যে একই অবস্থা। এরপর যখন ঘরে ঢুকছিল গরুগুলোকে স্বাভাবিক করে, তখন দেখে যে গাড়ির দিকে
কোন একটা অস্বাভাবিক জিনিস, অনেক বড় একটা পাখি, যা স্বাভাবিক কোনো পাখি হতেই পারে না। পাখিটা বসে আছে গাড়ির উপরে আর তাকিয়ে আছে ওই ব্যক্তিটার দিকে। পাখিটা পেঁচা বা বাজ পাখি না, অন্য কোন একটা পাখি এটা হয়তো বা হবে, কিন্তু এটা যে কোন জাতের পাখি এটা আসলে উনি নিশ্চিত করে বলতে পারেন না। পাখিটা পেঁচার থেকেও বড় ছিল, আর এত বড় পাখি উনি জীবনে কখনো দেখেনও নাই। আর পাখিটার চোখ লাল টকটকে ছিল, যা অন্ধকারের মধ্যে উনি স্পষ্ট দেখতে পেয়েছেন। 2-3 সেকেন্ড তাকিয়ে থেকে পাখিটা উড়ে জঙ্গলের দিকে চলে যায়। উনি নিশ্চিত করে এটাও বলেন যে পাখিটার শরীরে কোনো সমস্যা ছিল না, বা কোনো একটা সমস্যা হয়তোবা মনে হতে পারে যে তার শরীরে। উনি আসলে 2-3 সেকেন্ডের মধ্যে এতটুকু বুঝতে পারলেন যে সমস্যা বলতে যে দেখা যাচ্ছে তার লোম ছিল না বা এরকম ওইরকম না, তবে এতটুকু বলতে পেরেছেন যে যখন ডানা ঝাপটিয়ে উড়ে গেল, মনে হলো অনেক কষ্ট করে সে ডানা ঝাপটিয়ে উড়ে গেল। অনেক সময় বড় পাখি হঠাৎ করে উঠতে পারে না, কিছুটা পথ এগিয়ে তারপর ওড়ে, যেমনটা বিমান ফ্লাই করার সময় একটা সময় নেয়, এটাও হতে পারে। ওই দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে তার উঠতে সমস্যা হচ্ছে, এছাড়া কোনো সমস্যা আছে বলে তার কাছে মনে হয়নি। তো যাই হোক, আরেকদিন লাল মিয়ার আম্মা রাতে ওঠেন অজু করতে, টিউবওয়েলের দিকে গেছেন। ওনার অনুমান ফজর আজান হয়ে গেছে, অথচ আজান কিন্তু হয় নাই। বৃষ্টিতে উঠোন কাদা হয়ে গেছে। তিনি শব্দ পেলেন কেউ কাদার উপর দিয়ে কোনো কিছু টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। লাল মিয়ার আম্মা এগিয়ে উকি দিয়ে দেখেন গাড়িটা ধীরে ধীরে চলে যাচ্ছে রাস্তার দিকে। চোর হয়তো গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছে। দেরি না করে তিনি বাড়ির সবাইকে ডেকে সজাগ করেন। একে একে সবাই বের হয়ে দেখেন গাড়ি বাড়ি থেকে বের হয়ে রাস্তা অবধি প্রায় 30 হাত দূরে চলে গেছে। মানুষের কোলাহলে পাশের বাড়ির মানুষও কিন্তু সে রাতে দেখতে এসেছেন এই অবস্থা। গাড়িতে কিন্তু কেউ নাই। নিজেদের চোখে দেখার পর বিশ্বাস করতে সকলের কষ্ট হচ্ছে যে গাড়ি একা একা চলছে। গাড়ির চাবি ছিল ঘরে লাল মিয়ার কাছে, আর গাড়ি রাখা ছিল ঘরের একদম সামনে। এইভাবে প্রায় 15 দিন পার হয়। প্রতি রাতেই কোনো না কোনো ঘটনা হচ্ছে বাড়িতে। লাল মিয়ার বাবা একজন হুজুরের কাছে যান এবং পানি পড়া এনে গাড়িতে ছিটিয়ে দেন। কবিরাজ প্রতিদিন সন্ধ্যায় পানি পড়া ছিটাতে বলে দেন গাড়িতে। এতে করেও কিছুটা কাজ হয়, সেটা হচ্ছে গাড়ি ঠিক আগের জায়গায় থাকে। রাতে একা একা গাড়িটা কোথাও চলে যায়। এখন সমস্যা দেখা দেয় লাল মিয়া আর তার ছোট বাচ্চা। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বাচ্চা কান্নাকাটি করে, কোনো কিছুতেই বাচ্চার কান্না থামে না। বাচ্চা রাতে কোনো কিছু খায় না, শুধু কেঁদে কেঁদে রাত পার করে। লাল মিয়াকে স্বপ্নে কেউ বিছানা থেকে মনে হচ্ছে তুলে নিয়ে যেতে চায়। লাল মিয়া আপ্রাণ চেষ্টা করছে তার থেকে নিজেকে বাঁচাতে। এক পর্যায়ে লাল মিয়া তার হাত থেকে ফসকে নিজের বিছানায় পড়ে যান। এটা উনি স্বপ্নে দেখেন। এরপর লাল মিয়ার ঘুম ভেঙে যায়, তার স্ত্রী ঘুম থেকে উঠে বসে পড়েন। আসলে উনি স্বপ্নে এই বিষয়টা দেখলেও সত্যি সত্যি এটা হয়েছিল, কারণ বিছানার উপর প্রচন্ড রকমের ঝাঁকি ওনার স্ত্রী অনুভব করেছিলেন, যার কারণে ওনার ওয়াইফও জেগেছিলেনই এই শব্দে। পাশের রুমে লাল মিয়ার মা বাবাও জেগে ওঠে। স্বপ্নে লাল মিয়া যা দেখেছে বাস্তবে আসলে তাই হয়। স্বপ্ন বা বাস্তব আমরা যেটাই বলি, এমন ঘটনা হামেশাই হতে থাকে রাতে লাল মিয়ার সাথে। কেউ গলায় ছ্যাঁচকা টান দিয়ে তাকে নিয়ে যাচ্ছে, কোনোদিন হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, এরকম স্বপ্ন সে দেখতে থাকে। পরবর্তীতে ঘুম ভাঙলে গলায় বা হাতে চেপে ধরার যে একটা দাগ পড়ে যায়, এরকম দাগ স্পষ্ট দেখা যায়। লাল মিয়ার বাবা পরদিন অন্য এক হুজুরের কাছে যান। লাশ নিয়ে যাওয়ার পর থেকে সব ঘটনা খুলে বলেন। হুজুর একদিন সময় চেয়ে তাদেরকে আজ চলে যেতে বলেন। একদিন পর হুজুরের কাছে লাল মিয়াকে নিয়ে তার বাবা যান। হুজুর জানান তার জিনেরা কোনো সংবাদই আনতে পারেনি। তারা ওই এলাকায় গিয়ে ওই বাড়িটা নাকি দেখতেই পায় নাই, অর্থাৎ লাল মিয়ার যে বাড়ি এটা দেখতেই পায় নাই, খুঁজে পায় নাই। বিষয়টা এরকম না, কিন্তু এরকম হচ্ছে যে এমন করে একটা মায়াজাল এখানে সৃষ্টি করে রাখা হয়েছে যাতে করে এই ভালো জিনেরা তারা ওই বাড়িটা দেখতে পাচ্ছেন না, অন্য জিনিস খুঁজে পাচ্ছেন। কিন্তু ঠিক লাল মিয়ার যেই ঘরটা, যেই ঘরে লাল মিয়া তার ওয়াইফ থাকে, বাচ্চা থাকে, লাল মিয়ার মা বাবা থাকে, ঠিক ওই ঘরটা খুঁজে পাচ্ছে না, অন্য সবকিছু আছে। দরকার তো লাল মিয়ার ঘর। লাল মিয়ার সম্পর্কে তথ্য নিতে গেলে তো লাল মিয়ার কাছে যেতে হবে। এখন এই এক মায়াজাল, যে মায়াজাল দিয়ে তার বাড়িটাকে জিনেদের চোখ থেকে আড়াল করে রাখা হয়েছে। হুজুর জানান যে মাগরিবের পর আপনারা এসে আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন, আমি নিজে গিয়ে জিনিসটা দেখবো ঘটনাটা কি। মাগরিবের পর লাল মিয়া রিক্সা করে গিয়ে হুজুরকে নিয়ে আসেন। হুজুর বাড়িতে ঢুকে লাল মিয়ার গাড়ির দিকে তাকিয়ে থেমে যান। কতক্ষণ গাড়ির দিকে তাকিয়ে থেকে পেছনে ফিরে যান।
হুজুর এক ভয়ঙ্কর তথ্য দেন তখন। গাড়ির উপর নাকি বসে আছে এক শক্তিশালী কিন্তু অসুস্থ জিন। তদবির তো দূরের কথা, তার সাথে কথা বলার কোনো ধরনের চেষ্টা করলেও নাকি হুজুরের ক্ষতি হবে। হুজুর জানান যে কাল শুক্রবার আপনারা আমার সাথে ময়মনসিংহ শহরে একটা বড় মসজিদ রয়েছে, সেখানে জুম্মার নামাজ পড়বেন। আমি আমার ওস্তাদ হুজুরের সাথে আপনাদেরকে নিয়ে দেখা করব এই সমস্যার সমাধানের জন্য। ওস্তাদ হুজুর বড় মসজিদ এবং বড় যে মাদ্রাসা রয়েছে সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে রয়েছেন। সঙ্গত কারণে আমরা তার নাম বলছি না, এতটুকুই বলছি তিনি বাংলাদেশের রিনাউন্ড একজন আলেম। বাংলাদেশে শুধু আলেম সমাজ নয়, অনেক সাধারণ মানুষও ওনার নাম জানেন। আর ওনার এলেমের পরিসীমা বর্তমান বাংলাদেশে যে কয়েকজন হাতে গোনা টপ লেভেলের আলেম রয়েছেন তাদের পর্যায়ে। তো ওস্তাদ হুজুরের সাথে দেখা করার পর সব ঘটনা খুলে বলা হলো। হুজুর তাদেরকে রেখে একটি বিশেষ রুমে চলে গেলেন। প্রায় 1 ঘন্টা পর ফিরে আসেন। হুজুর জানান লাশ নিয়ে যাওয়ার পথে কিছু মানুষ থেকে জিন এই গাড়িটার পিছু নেয়। সেই শালবনে বসবাস করে এই একটা গোষ্ঠী রয়েছে, এটা হচ্ছে স্থিলা সম্প্রদায়ের জিন। এরা মুসলিম ধার্মিক এবং অত্যন্ত শক্তিশালী প্রজাতির জিন, এই গোত্রটা অন্তত। এরা কখনো কাউকে ক্ষতি করে না। এই লাশ খেকো জিনের দল যখন এই গাড়িটাকে আক্রমণ করবে ভাব, ওই সময় বনে থাকা এই সম্প্রদায়ের একজন জিন আসে ওদেরকে তাড়িয়ে দিতে। জিনটি পাখির আকৃতিতে ওদের সামনে আসার সময় অসাবধানতা বশত এই গাড়িতে আঘাত লেগে আহত হয়। গাড়িটা না থামানোর কারণে তার একটা পাখা ভেঙে যায়, পালক সহ। ওই পাখার অংশটুকু গাড়ির নিচে কোনো কিছুর সাথে আটকে যায়। মানুষ বা কোনো প্রাণী যাই হোক ওই সময় দাঁড়ানো উচিত ছিল। এতটুকু মানবতা ভুল করে আসলে লাল মিয়া দেখান নেই। উপকার করতে গিয়ে উনি বিপদে পড়েছেন। জিন জাতি যখন নিজ আকৃতি বদল করে তখন সে কোনো ফাঁদে বা কারো হাতে আটকে গেলে সে আর নিজের ইচ্ছায় আকৃতি বদল করতে পারে না। ওই সময় জিন সম্প্রদায়ের সবাই ইবাদতে মশগুল ছিল, তাই কেউ তাকে সাহায্য করতে আসতে পারেনি। তাছাড়া এই সংবাদ তাদের কাছে ওই সময় পৌঁছায় নাই, আর তারা আসলেও ওই সময় প্রেক্ষাপটে ওভাবে তারা সাহায্য করতে পারত না। তাদের সম্প্রদায়ের কাছে খবর যাওয়ার পর তারা প্রতিশোধ নিতে মূলত এখানে এসেছিল। লাল মিয়া ভাইয়ের গাড়ি যখন ভারী মনে হচ্ছিল তখন একজন, অর্থাৎ ওই সম্প্রদায়েরই একজন জিন ওই গাড়িটাকে টেনে ধরেছিল। আর এদিকে ততক্ষণে ওই 2 জন লোক ওই পর্যন্ত লাল মিয়া ভাই পৌঁছে গিয়েছিলেন। এই জন্য ওই রাত্রে লাল মিয়া ভাই বেঁচে গিয়েছিলেন। জিনটি তার এলাকায় ফিরে যেতে পারছে না, কারণ তার শরীরের অংশ ওই গাড়ির নিচে এখনো আটকে রয়েছে। রাতে তার সম্প্রদায়ের জিনেরা সাহায্য করতে আসলে তারা এই গাড়ি এদিক ওদিক টেনে নিয়ে যায় যাতে করে ওই জিনিসগুলো বের হয়ে যায়। এটাই হচ্ছে উদ্দেশ্য। হুজুর জানেন না, আমরা মানুষেরা যেমন সবকিছু করতে পারি না, তেমনি জিনেদেরও সবকিছু করার ক্ষমতা আল্লাহ দেন নাই। আল্লাহ তার সৃষ্টি যেই জিনিসগুলো রয়েছে প্রত্যেকের একটা সীমানা নির্ধারণ করে দিয়েছেন ক্ষমতার, এর বাইরে কেউ যেতে পারে না। হুজুর জানান রাতে এই লাল মিয়া ভাইয়ের চাচাতো ভাই গাড়ির উপর যে পাখি বসে থাকতে দেখেছে, এটি হচ্ছে সেই অসুস্থ জিনটা যা আহত হয়েছিল। আর ওর সম্প্রদায়ের জিনেরা দল বেঁধে যখন রাতে আসে তখন গোয়াল ঘরের গরুগুলো ভয় পেয়ে শব্দ করত। কারণ কিছু প্রাণীদের আল্লাহ তাআলা এই জিন দেখার, বিশেষ করে মানুষ ছাড়া বেশ কিছু প্রাণী কিন্তু জিন দেখতে পায়। আর কিছু কিছু প্রাণী কিন্তু জিন, ফেরেশতা এগুলো দেখতে পায়। আল্লাহ তাআলা তাদেরকে ওই বৈশিষ্ট্য দিয়েছেন। আর আরেকটা বিষয় হুজুর বলেন লাল মিয়া ভাইকে, যে আপনি তো গাড়ি চালানো বন্ধ করে দিয়েছেন। তখন তারা উপায়ন্তর না পেয়ে ক্রোধে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। গাড়ি চালালে হয়তো বা নিচে আটকে থাকা পালকগুলো রাস্তায় খুলে পড়ে যেত, সেই আশাও বন্ধ হয়ে গেছে। তাই আপনার বাচ্চা, এই বাচ্চাটাকে জিনেরা ভয় দেখাচ্ছে, এই কারণে সে কান্নাকাটি করছে। হুজুর বলেন যে আপনারা সময় মতো এসেছেন, না হলে কিন্তু বড় ক্ষতির সম্মুখীন হতেন। আজ আমার ডাকে এই জিনের পিতামাতা ও তাদের সম্প্রদায়ের প্রধান জিন এসেছেন। আপনাকে জঙ্গলের ঠিক সেখানে একা গিয়ে পালক ফেরত দিয়ে আসতে হবে এবং এই গাড়ি নিয়ে ওই দিকে আর কখনো যেতে পারবেন না। তারা আমার অনুরোধে আপনাকে ক্ষমা করে দিয়েছেন এবং আপনাকে একজন প্র্যাকটিসিং মুসলিমের মতো জীবনযাপন করতে বলেছেন। আপনি কাল গাড়ি থেকে ডানা ও পালকের ওই অংশ বের করবেন এবং সেখানে রাতে গিয়ে রেখে আসবেন। যাওয়ার সময় গাড়িতে 2 জন সামনে বসে যাবেন এবং গাড়ির পেছনের সিট খালি রাখবেন। যাওয়া এবং আসা পর্যন্ত গাড়ির পেছনের সিট যেটা রয়েছে এদিকে তাকাবেন না।
আপনাদের পিছনে কোনো কথাবার্তা শুনতে পেলেও ভুলেও পিছনে তাকায়েন না। চলার পথে গাড়িতে ধূমপান করবেন না। আমার কয়েকজন জিন ছাত্র আপনাদের সাথে যাবে আপনাদের নিরাপত্তার জন্য। এটাই হচ্ছে কারণ পেছন দিকে না তাকানো। হুজুরের কাছ থেকে ফিরে এসে লাল মিয়া বিকেলে গাড়ির নিচ থেকে খুঁজে বের করেন সেই পাখির ডানার কয়েকটা পালক, এবং ডানার একটা ভাঙা অংশ ওখানে ছিঁড়ে আটকে রয়েছে আর কি, মানে বেশ আহত হয়েছে, রক্তাক্ত হয়ে গিয়েছিল আর কি। গাড়ির স্প্রিং মানে এই পাতি সেট যেটাকে বলা হয়, ওই পাতি সেটের একটা কর্নারে আটকে গিয়েছিল সেটা। পালক বের করে একটা পলিথিন ব্যাগে রাখা হয়। ওই দিনেই মানে শুক্রবারেই ফারুক মৃধা ও লাল মিয়া রওনা হন টাঙ্গাইলের কালীহাতি কস্তুরীপাড়া বনের উদ্দেশ্যে। রাত 11টা নাগাদ তারা পৌঁছেন। গাড়ির কোনো স্থানে পাখিটা বা গাড়ির মানে সঠিক কোন স্থানে পাখিটা গাড়ি নিচে পড়েছিল তার মনে নেই, তবু অনুমান করে এক জায়গায় গাড়ি ব্রেক করে তারা নেমে রাস্তার পাশে ডানার অংশ পালক রেখে গাড়ি স্টার্ট করে রওনা দেন। লাল মিয়া জানান যে সেখানে যাওয়ার সময় তাদের তেমন কিছু অনুভব হয়নি বা কোনো কিছু অনুভূত হয়নি, পিছনে কেউ কথাবার্তা বলছে। তবে ফেরার সময় গাড়ির পেছনে 2-3 জনের কণ্ঠ শুনেছে, তারা একে অপরের সাথে কথা বলছে, কিন্তু তারা কি ভাষায় কথা বলছে এটা অবশ্য লাল মিয়া ভাই বুঝতে পারেন নাই। শুধু লাল মিয়া একা নয়, এই শব্দ ফারুক মৃধাও শুনেছেন। ভয় লেগেছে তাদের, কিন্তু হুজুরের কথার উপরে আমল করে তারা পিছন দিকে তাকান নাই। গাড়ি ময়মনসিংহ আসা পর্যন্ত তারা এই শব্দ পেয়েছেন, কিন্তু ময়মনসিংহ শহর থেকে বাড়ি আসার পথে তারা কোনো শব্দ পান নাই। লাল মিয়া ভাই বাড়িতে ফেরত আসেন এবং সিদ্ধান্ত নেন তিনি এই গাড়িটা বিক্রি করে দেবেন। ময়মনসিংহ বাইপাস নামক স্থানের সাইফুল নামের এক ড্রাইভার গাড়িটি কিনে নেন। সাইফুল অনেক বছর গাড়িটি রেন্ট আকারে ভাড়া হিসাবে চালিয়েছিলেন, কিন্তু কখনো কোনো অপ্রীতিকর ঘটনা তার সাথে হয়নি। পরবর্তীতে এই মারুতি সুজুকি গাড়িগুলো উঠে যায়, কারণ এই মডেলের গাড়িগুলো আকার ছোট ছিল, তেমন আরামদায়কও ছিল না। লং জার্নিতে যাত্রীরা এটাতে কমফোর্ট ফিল করতো না। জাপানি গাড়ির জনপ্রিয়তার এই সময়ে এই মডেলের গাড়ির বিশেষ করে এই মডেলের যে গাড়িটা, এটা তো জাপানি গাড়ি ছিল, জনপ্রিয় ছিল সত্য অল্প মানে পথ যাওয়ার জন্য, কিন্তু একটা প্রবলেম ছিল, এই গাড়ির খুচরা পার্টস গুলো এগুলো পাওয়াটা দুষ্কর ছিল। লাল মিয়ার এই গাড়িটি নাকি এখনো আছে, যার কাছে বিক্রি করেছিলেন সাইফুল ভাই পরবর্তীতে কোন এক গ্যারেজে এটা বিক্রি করে দিয়েছিলেন। গাড়ির ইঞ্জিন, গিয়ার বক্স এসব নাই, শুধু চেসিস এবং বডি চাকা রয়েছে। ময়মনসিংহ দীঘারকান্দা বাইপাসের কোন এক গ্যারেজে এই গাড়িটা এখনো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। প্রিয় লিসেনার্স, এই যেই ঘটনাটা শুনলেন, এই ঘটনার পর থেকে এই লাল মিয়া ভাই কিন্তু একদম প্র্যাকটিসিং মুসলিম হয়ে যান। এখনো কিন্তু উনি ওই আমলই করছেন। উনি এখন ট্রাক চালান, তবে রেগুলার যে চালান বিষয়টা এরকম না। ওনার বর্তমান জীবনযাপন একজন পরিপূর্ণ মুসলিম যেভাবে জীবনযাপন করে ঠিক সেটাই উনি ফলো করে ওনার জীবনযাপন পরিচালনা করার চেষ্টা করছেন। ওই যে গাড়িটাই ঘটনা ঘটেছিল, ওই গাড়িটার ছবি আমরা আমাদের পেজ এবং গ্রুপে দিয়ে দিব। গ্রুপে আমি দেওয়ার জন্য অনুরোধ করব জিল্লুর রহমান ভাইকেই, উনি দিলে বিষয়টা আরো ভালো হবে। যদিও বা উনি আমাদেরকে পাঠিয়েছেন, ইমেল করেছেন ছবিটা, পেজে আমরা দিব, গ্রুপে জিল্লুর রহমান ভাই সেটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় লিসেনার্স, ঘটনাটা কেমন লাগলো? ওই সময়ে যদি এই জিনটা না আসতো তাহলে আরো বড় ধরনের বিপদ হতে পারত। উপকার করতে এসে জিনটা কিন্তু ফেসে গিয়েছিল। তার ওই অংশগুলো, বিশেষ শরীরের এই অংশগুলো নিয়ে আসার জন্যই জিনেরা এই চেষ্টাগুলো করছিল, কিন্তু পারছিল না। জিনেদের কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন লোহা দেখলে জিনেদের কিছু সমস্যা হয়, সেটার সংস্পর্শে গেলে কিছু সমস্যা হয়। তারপরও তারা চেষ্টা করছিল, কিন্তু তার পালকগুলো এমন একটা জায়গায় আটকে ছিল যেটা আসলে সহজে বের হবার নয়। পরবর্তীতে তো সেটা বের করে হস্তান্তর করা হয়েছিল একটা জায়গায়। তারা সেটা কিভাবে নিয়ে গিয়েছিল তারাই বলতে পারবে। ধন্যবাদ জানাচ্ছি জিল্লুর রহমান ভাইকে দারুণ একটি ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য। আর লিসেনারদের এটাও মনে আছে যে আমাদের থার্সডে নাইটের 159তম এপিসোডে আইসক্রিম বিক্রেতা হাসুর ঘটনা আমরা প্রচার করেছিলাম। সেই ঘটনাও কিন্তু এই জিল্লুর রহমান ভাই আমাদেরকে দিয়েছিলেন। দারুণ একটি ঘটনা ছিল। অনেকেই সেই ঘটনা শোনার পর অনেক প্রশংসা করেছিলেন, অনেক পোস্টও করেছিলেন। আজকের এপিসোডে যারা ঘটনা পাঠিয়েছেন সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের এপিসোডটি যারা ধৈর্য ধরে শুনলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আমরা আমাদের পরবর্তী এপিসোড যেটা করব সেটা শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আসছে শনিবার
শনির রাতের নতুন আরো একটি এপিসোড নিয়ে ইনশাল্লাহ হাজির হচ্ছে।